বাড়িতে থাকা যে শুরু করলেন ওনারা, তার ঠিক মাস 6 মধ্যে থেকে সমস্যা, ঘোরতর সমস্যা। প্রথমেই যেটা শুরু হলো সেটা হচ্ছে স্বপনবাবুরই কিছু অদ্ভুত আচরণের মাধ্যমে এই ব্যাপারটার কিন্তু সূচনা হয়। 1:30 থেকে 2টোর মধ্যে এই স্বপনবাবুর কিন্তু ঘুম ভেঙে যেত এবং তিনি দাবি করতেন যে তিনি মনে করছেন যে তার বিছানার আশপাশে কেউ যেন একটা ঘুরে বেড়াচ্ছে। এরপর স্বপনবাবুর স্ত্রী শিখা দেবীর সঙ্গে একটা ব্যাপার ঘটে। হঠাৎ একতলার একটা ঘর থেকে, ওই ঠিক চেম্বারের মধ্যে থেকেই শিখা দেবীর মনে হলো যে একটা বিশ্রী দুর্গন্ধ কিন্তু বেরোচ্ছে। দরজাটা ঠেলে ভেতরে ঢুকলেন। ঢুকেই এমন একটা দৃশ্য ওনার নজরে পড়ল যেটা দেখে উনি রীতিমতো চমকে উঠলেন। নমস্কার দর্শক বন্ধুরা, ভূততন্ত্রে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। শনিবার রাত্রি 9টা আমি আবারও উপস্থিত হয়েছি আরও একটি ঘটনা নিয়ে। দেখুন, আমি বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন পডকাস্টে প্রেত সম্পর্কিত অনেক তথ্যই তো আপনাদেরকে দিয়েছি। এবার প্রেত মানে হলো চেতনার পিণ্ড। আপনারা সকলেই জানেন, আমি এটা আগেও বলেছি। চেতনার পিণ্ড যেটা আমাদের দেহ থেকে মৃত্যুর সময় নির্গত হচ্ছে, অর্থাৎ বেরিয়ে যাচ্ছে, সেটাই হলো প্রেত। এবং একটি আত্মা কখন প্রেতাত্মায় পরিণত হয়? যখন তার জাগতিক মায়া মোহ সে কাটিয়ে উঠতে পারে না। এই সমাজের প্রতি, এই পৃথিবীর প্রতি, এই ধরিত্রীর প্রতি তার যে একটা আকর্ষণ, সেই আকর্ষণটা তার যখন শেষ হয় না, তখনই কিন্তু সে প্রেত যোনি প্রাপ্ত হয় এবং আমাদের সংসারেরই আশেপাশে তারা কিন্তু ঘোরাফেরা করে। এবার আমরা যারা বিভিন্ন রকমের ঘটনা বলি বা ঘটনা শুনি, এ যাবৎ আমরা যা যা ঘটনা শুনে এসছি বা আমিও অনেক ঘটনা আপনাদেরকে বলেছি, সেখানে প্রেতেদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মানুষের জীবন অতিষ্ঠ করে তুলছে, প্রচণ্ড রকম ভয়ঙ্কর টাইপের একটা ব্যাপার, অর্থাৎ তাদেরকে একটুখানি নেগেটিভ ওয়েতেই পোর্ট্রে করা হয়েছে। কিন্তু আজকে আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি, সেই ঘটনাটা শুনলে বুঝতে পারবেন যে প্রেতেরা ভয়ঙ্কর হয় ঠিকই, সেটা তো অবশ্যই অনস্বীকার্য। তাদের যে এন্টিটি বলুন, তাদের যে ডাইমেনশন বলুন, তাদের যে এনার্জিটা বলুন, সেটা আমাদের মানুষদের সাথে বা মানব জাতির সঙ্গে খুব একটা কিন্তু মেলে না, ম্যাচ করে না। কিন্তু তার থেকেও আরও যদি ভয়ানক কিছু থেকে থাকে বা ভয়ানক কেউ থেকে থাকে, তাহলে সেটা হচ্ছে কিন্তু মানুষ নিজেই। অর্থাৎ প্রেতেরা ভয়ঙ্কর, কিন্তু তাদেরকে ভয়ঙ্কর হয়ে উঠতে বাধ্য করা হয়। ভয়ঙ্কর হয়ে উঠতে বাধ্য করা হয় বলেই তারা কিন্তু আমাদের জীবনে প্রবেশ করে এবং সেখানে নানান রকম উৎপাত তারা করে, উপদ্রব তারা করে, আমাদের শান্তিপূর্ণ জীবনটাকে ব্যাহত করে। দেখা যাচ্ছে যে তাদেরকে হয়তো সেরকমই নির্দেশ দেওয়া হচ্ছে, সেরকমভাবেই তাদেরকে আদেশ দেওয়া হচ্ছে, তারা সেরকমভাবেই কারোর না কারোর আদেশ মেনে বা নির্দেশ মতো তারা কিন্তু কাজ করছে। এবং সেটা কেন হয়? প্রেত লোকে ঘুরতে ঘুরতে যখন তারা ক্লান্ত হয়ে যায়, এই জগতের মায়া মোহ কাটিয়ে উঠতে পারে না, অপূর্ণ বাসনার কথা তখনও তাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়ায় এবং তাদের একটাই দাবি থাকে যে আমরা একটা নতুন দেহ পাবো, নতুন একটা জীবন আমরা লাভ করব এবং সেই নতুন জীবনে প্রবেশ করে মানব দেহ ধারণ করে পুনরায় আমরা আমাদের কামনা বাসনা যেগুলো অপূর্ণ থেকে গেছিলো সেইগুলোকে আমরা পূরণ করব। তা এই বাসনা নিয়ে তারা ঘোরে এবং ঘুরতে ঘুরতে তারা নিম্নমার্গের কিছু রোজা উজির যারা রয়েছেন, তাদেরকে আমি সাধক বলতে বাধ্য নই, তাদের পাল্লায় পড়েন, তাদের খপ্পরে পড়েন এবং তারা তাদেরকে দিয়ে কিন্তু চাকরের মতো কাজ করায়। আজকে আমি যে ঘটনাটা বলতে চলেছি, এটা সেরকমই একটা ঘটনা। এটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে এবং মানুষের প্রতি মানুষের যে বিদ্বেষ, যে হিংসা, যে রাগ, যে অভিমান, এটা কোন পর্যায়ে পৌঁছাতে পারে এবং তার বশবর্তী হয়ে একজন মানুষ ঠিক কী কী ভয়ঙ্কর কিছু কাণ্ড ঘটিয়ে ফেলতে পারে, সেটা আজকের এই ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। 1 মাস আগে এক ভদ্রলোক আমার সাথে যোগাযোগ করেন ফোন মারফত এবং তিনি আমাকে জানান যে তিনি আমার এই পডকাস্ট বলুন বা ঘটনা বলুন, এগুলোর নিয়মিত শ্রোতা এবং তার খুব ভালো লাগে আমার ঘটনাগুলো শুনতে। তা
তা তিনি বলেন যে তার জীবনেও একটা ঘটনা অতীতে ঘটেছিল, সেটার ব্যাপারে তিনি আমাকে জানাতে চান। এবং তিনি বলেন যে ফোনে বলা বা লিখে পাঠানো এটা একটু অসুবিধা হতে পারে, তো উনি চাইছেন যে উনি আমার চেম্বারেই আসবেন। উনি অনেকটাই দূরে থাকেন আমার চেম্বারের থেকে। তা উনি বলেন যে ঠিক আছে, দূরত্বটা এখানে কিছু ম্যাটার করছে না, আমি একদিন যাব, আপনার সঙ্গে দেখাও করব, আপনাকে জানাবো কিছু কথা, কিছু ঘটনার কথা যেটা আমার সাথে আমার যুবা বয়সে ঘটেছিল। তা যুবা বয়সে ঠিক না, মানে একটু একটু বেশি বয়সের দিকে গিয়ে, একটু মধ্য বয়সের দিকে গিয়েই বলতে পারেন। তা উনি বলেন যে এইগুলো একটু আমি ডিটেলসে আপনাকে বলতে চাই, এবার আপনার যদি মনে হয় তাহলে এই ঘটনাটা আপনি আপনার চ্যানেলে শেয়ার করতে পারেন। তা আমি ওনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিলাম। উনি পুরো মানে সপরিবারে কিন্তু উনি আমার বাড়িতে আসেন। মানে উনি, ওনার ওয়াইফ এবং ওনার এক ছেলে, ওনার এক মেয়েও আছে, কিন্তু মেয়ে আসতে পারেনি, মেয়ের বিয়ে হয়ে অন্যত্র সে থাকে। এবার উনি একটা কথা বললেন আমাকে, একটা ঘটনা শোনালেন। ভদ্রলোকের নাম হচ্ছে স্বপন ঘোষ। উনি এসছেন কিন্তু বারাসাত থেকে। এবার বারাসাত আমার চেম্বার থেকে অনেকটাই দূর, মানে বারাসাত থেকে আমার চেম্বারে আসতে গেলে অন্তত 2 থেকে 2.5 ঘন্টা মিনিমাম কিন্তু সময় লেগে যায়। এইবার উনি বললেন যে ওনার যুবা বয়সটা, এই স্বপনবাবু, স্বপন কুমার ঘোষ এনার পুরো নাম, তা স্বপনবাবুর যুবা বয়সটা কিন্তু একটু স্ট্রাগলের মধ্যে দিয়ে কাটে, একটু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে কাটে। কীরকম, একটু ওনার পরিবারের ব্যাপারটা একটু বলে নিই আগে। স্বপনবাবু যেই পরিবারে বিলং করতেন সেটা যে একদমই অর্থনৈতিকভাবে দুর্বল ছিল তা নয়। স্বপনবাবুর যিনি বাবা ছিলেন তিনি একটা ব্যবসা করতেন এবং সেই ব্যবসাটা খুব ভালোই চলতো। স্বপনবাবুরা 3 ভাই। স্বপনবাবু সবার থেকে ছোট এবং ওনার থেকে বড় আরও 2জন দাদা রয়েছেন। এবার এই ব্যবসাটা যতদিন স্বপনবাবুর বাবা চালিয়েছেন ততদিন কিন্তু ওই পরিবারে কোনো রকম সমস্যা ছিল না। কিন্তু স্বপনবাবু যখন কলেজে পড়ছেন, মানে উনি ল নিয়ে পড়ছিলেন, স্কুলিং পাস করে জাস্ট কলেজে ঢুকেছেন, ঢোকবার পরপর ওনার বাবার হঠাৎ করে একটা ম্যাসিভ স্ট্রোক হয়। একটা মানে স্ট্রোকের মতো হয়, একটা হার্ট অ্যাটাক হয়, এবং সেটা এতটাই ভয়ঙ্কর রকমের ছিল যে ওনাকে কিন্তু আর সেই যাত্রায় বাঁচানো যায়নি, উনি মারা যান। এবার স্বপনবাবুর বাবা চোখ বোঝার পর, মানে স্বপনবাবুর যে 2 দাদা রয়েছেন তারা ব্যবসার হাল ধরার চেষ্টা করেন, কিন্তু কোনো কারণে, যে কোনো কারণেই হোক না কেন, সেই ব্যবসাটাকে কিন্তু ওনারা ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে পারেন না। তারা কিন্তু ব্যবসাটার হাল সেভাবে ধরতে পারেন না এবং ধীরে ধীরে সেই ব্যবসাটা কিন্তু প্রায় বন্ধের দিকে চলে যায় এবং পুরো পরিবারের ওপরেই একটা আর্থিক অনটন, একটা অর্থনৈতিক যে কষ্ট, যে ব্লকেজ, সেই ব্লকেজটা কিন্তু চলে আসে। আগের মতো সেই সচ্ছলতা কিন্তু সেই পরিবারে আর থাকে না। আর স্বপনবাবুর বাবা মৃত্যুর পূর্বে, ব্যবসা মানেই সেখানে একটু ধার দেনার ব্যাপার থাকবেই, তা এরকম বেশ কিছু ধার দেনা উনি করে রেখেছিলেন। তা সেই টাকাগুলোও শোধ করাটা কিন্তু প্রচণ্ড রকম সমস্যার দেখা দিল। তা এরকম নানান রকম প্রবলেম কিন্তু আসতে থাকলো। এর ফলে যেটা হলো সেটা হচ্ছে, স্বপনবাবু তো কলেজে পড়তেন, আর স্বপনবাবুর দাদারা তারা কিন্তু পড়াশোনায় খুব একটা ভালো ছিলেন না, তারা অত দূর অবধি পড়াশোনা করেননি। একমাত্র স্বপনবাবুই একটুখানি পড়াশোনা করছিলেন। তা ওনারও একটা স্বপ্ন ছিল যে আইন বিষয়টা নিয়ে পড়ে তিনি একজন আইনজীবী হবেন, একজন অ্যাডভোকেট হবেন, নিজেকে প্রতিষ্ঠিত করবেন। তা কিন্তু তার সেই স্বপ্নে, তার সেই অ্যাম্বিশনটাতে কিন্তু একটা বাধা পড়লো, একটা বিঘ্ন ঘটলো। কীরকম, যখন এই যে অর্থনৈতিক অবস্থার যে অবনতিটা হলো এই ঘোষ পরিবারে, তখন কিন্তু স্বপনবাবুকে কলেজটা ছেড়ে দিতে হলো। তিনি কিন্তু আর এই কলেজের খরচটা আর তিনি টানতে পারলেন না। তিনি নিজে তো টানতেন না, পরিবার থেকে করা হতো, কিন্তু সেই পরিবারেই যেহেতু অর্থনৈতিক একটা অবনতি, একটা পরিস্থিতি তৈরি হলো, তখন কিন্তু ওনাকে আর পড়ানোটা কন্টিনিউ করাটা কিন্তু আর সম্ভব হলো না। এইবার পরিবারের হাল ধরার জন্য এই 3 ভাইকেই কিন্তু কাজের সন্ধানে বেরোতে হলো। স্বপনবাবুও তার ব্যতিক্রম নয়, স্বপনবাবুকেও বেরোতে হলো এবং বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তিনি কিন্তু আজ এই কাজ, কাল সেই কাজ, এরকমভাবে করতে থাকলেন। এই করতে করতে একদিন উনি একটা জুয়েলারি শপ, একটা গয়নার দোকান, সেখানে কিন্তু তিনি একটা কাজ পেলেন, এই স্বপনবাবু। এবার এখানে কাজ করতে করতে হঠাৎ একদিন মানে ওই গয়নার দোকানটাতে একজন জ্যোতিষী, একজন অ্যাস্ট্রোলজার সেখানে বসতেন। আপনারা জানেন যে যে কোনো জুয়েলারি শপে অ্যাস্ট্রোলজাররা বসে, চেম্বার করে তারা।
তা এরকম একজন জ্যোতিষী ওখানে বসতেন, যিনি একবার এই স্বপনবাবুর জন্মছক বিচার করেন। জন্মছক বিচার করে তিনি বলেন যে তুমি মানে অদূর ভবিষ্যতে কোনো মহিলার দ্বারা এবং খুব জ্ঞানী গুণী মহিলার দ্বারা তুমি কিন্তু উপকৃত হতে পারো, তোমার কিন্তু ভাগ্য ফিরতে পারে, তা তুমি মিলিয়ে নিও, আমার কথাটা হয়তো ভুলে যাবে। হলোও তাই। অর্থাৎ স্বপনবাবুর কিন্তু সত্যিই ভাগ্য ফিরল একজন মহিলার হাত ধরে, একজন মহিলারই দ্বারা। কীরকমভাবে ব্যাপারটা হলো সেটা একটু বলি। ওই গয়নার দোকানে এক ভদ্রমহিলা একদিন এলেন। ভদ্রমহিলা মধ্যবয়স্কা, 50-এর ওপর তার বয়স। 50-এর ওপর না হলেও মানে 60-এর ওপরে তো হবেই, 60-এর ওপরে বয়স ওনার মোটামুটি। তা উনি এসছিলেন কিছু রুদ্রাক্ষ কেনবার জন্য। এবার গয়নার দোকানে অনেক সময় এগুলো দেখবেন, মানে অ্যাস্ট্রোলজাররা যে সমস্ত জেমস্টোনগুলো সাজেস্ট করেন বা যেই রুদ্রাক্ষগুলো সাজেস্ট করেন, সেগুলো অনেক সময় কিন্তু এই গয়নার দোকানগুলোতে পাওয়া যায়। তা সেরকমই কিছু রুদ্রাক্ষ কেনার উদ্দেশ্য নিয়ে এই ভদ্রমহিলা ওই দোকানে আসেন। এবং এই ভদ্রমহিলা নিজেও কিন্তু আধ্যাত্মিক জগতেরই একজন মানুষ ছিলেন। ওনার সংসার, পরিবার সব কিছুই ছিল, কিন্তু পরিবারে থেকেও, বাড়িতে থেকেও কিন্তু তিনি গৃহী সন্ন্যাসীর মতো জীবনযাপন করতেন। গৃহী সন্ন্যাসিনী বলা ভালো, কারণ তিনি মহিলা। এইবার স্বপনবাবুর কিন্তু এই আধ্যাত্মিক দিকগুলোতে কিছু ইন্টারেস্ট ছিল, কিছু আগ্রহ ছিল। তিনি বহু পুরাণের বই, মহাভারত বলুন, রামায়ণ বলুন, আমাদের যে কাব্যগ্রন্থগুলো, তারপর বিভিন্ন রকমের পুরাণ, এই ব্যাপারগুলো কিন্তু উনি পড়তেন। উনি নিয়মিত গীতা পাঠ করতেন। এই ব্যাপারগুলো কিন্তু ওনার মধ্যে ছিল, মানে একটা উনি একটু স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড ছিলেন বলা যেতে পারে। সেই কারণে স্বপনবাবুর সঙ্গে সেই ভদ্রমহিলার কিন্তু একটা ভালো সম্পর্ক গড়ে উঠল। মানে একটু কথাবার্তা বলেই সেই ভদ্রমহিলা বুঝতে পারলেন যে স্বপনবাবুর মধ্যে কিন্তু একটা নলেজ আছে, একটা ডেপথ আছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে ওনার একটা নিয়মিত চর্চা আছে, সেটা এই ভদ্রমহিলা কিন্তু বুঝতে পারলেন কিছুক্ষণ কথা বলার পর। এইবার উনি নিয়মিত কিন্তু স্বপনবাবুর সাথে যোগাযোগ রাখলেন এবং ধীরে ধীরে ওনাদের মধ্যে কিন্তু একটা হৃদ্যতার সম্পর্ক তৈরি হলো। এবং সেই মহিলা স্বপনবাবুকে কিন্তু মাতৃতুল্য স্নেহ দিতে শুরু করলেন। এবং তিনি যখনই জানতে পারলেন যে স্বপনবাবু ভাগ্যের দুর্বিপাকে পড়ে তার পড়াশোনা কমপ্লিট করতে পারেননি, তার কলেজ কমপ্লিট করতে পারেননি, মানে একটা বছর কলেজ যেতে না যেতেই ওনাকে মানে পড়াশোনা ছেড়ে দিয়ে এই কাজের সন্ধানে বেরোতে হয়, অর্থ রোজগারের জন্য বেরোতে হয়, তাই পড়াশোনাটা উনি কমপ্লিট করতে পারেননি, শেষ করতে পারেননি। এই ব্যাপারটা যখনই এই ভদ্রমহিলা জানতে পারলেন, তখন তিনি বললেন যে আমি তোর পড়াশোনার দায়িত্ব নেব। স্বপনবাবুকে বললেন, আমি তোর পড়াশোনার দায়িত্ব নেব, তুই আবার কলেজে যাবি, তোর মাকে বলবি আমার সঙ্গে যোগাযোগ করতে, আমি তোর পড়াশোনার দায়িত্ব নিলাম, তুই দয়া করে বাবা তুই কিন্তু পড়াশোনাটা কমপ্লিট কর, তোর মধ্যে পোটেনশিয়ালিটি আছে, তুই কিন্তু তোর স্বপ্ন পূরণ করতে পারবি, তুই তোর লক্ষ্যে এগিয়ে যা, এরকমভাবে তোর জীবনটাকে নষ্ট করে দিস না, আমি তোর সমস্ত দায়িত্ব নেব। ভালো কথা। তা এইটা বলাতে স্বপনবাবুর মনে হলো যেন তিনি চাঁদ হাতে পেলেন। এবার সেই ভদ্রমহিলা স্নেহধন্যা হয়ে, ভদ্রমহিলা মানে স্বপনবাবু এনাকে গুরুমা বলে ডাকতেন, যেহেতু উনি আধ্যাত্মিক জগতের মানুষ এবং তার মধ্যে একটা গুরুসুলভ আচরণও কিন্তু ছিল। মানে এটা অত্যুক্তি হবে না ওনাকে গুরুমা বললে পরে, মানে এটা খুবই জাস্টিফাইড। এবং ওই ভদ্রমহিলার সঙ্গে যত মানুষের পরিচয় ছিল, যত মানুষ ওনার কাছে আসতেন, মানে উনি একটুখানি ভাগ্য গণনা করা, আরও নানান রকম স্পিরিচুয়াল ব্যাপার, গাইডেড মেডিটেশন, এই ব্যাপারগুলো উনি ভালোই জানতেন। সেই কারণে ওনার কাছে প্রচুর লোক আসতেন, বহু মানুষের সঙ্গে ওনার যোগাযোগ ছিল, প্রত্যেকেই কিন্তু ওনাকে এই গুরুমা বলেই সম্বোধন করতেন। স্বপনবাবুও তাই করলেন। এইবার এই গুরুমায়ের নেক নজরে পড়ায় বা তার স্নেহধন্য হওয়ার ফলে স্বপনবাবু কিন্তু আলটিমেটলি তার কলেজটা কমপ্লিট করতে পারলেন। অর্থাৎ উনি একজন মানে কি বলবো, মানে এলএলবি যেটাকে বলে আর কি, সেই কোর্সটা উনি কমপ্লিট করতে পারলেন। এবং সেই কোর্সটা কমপ্লিট করার বেশ কয়েক মাস কি এক কি 1.5 বছরের মধ্যে তিনি কিন্তু নিজেকে একজন আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলতে পারলেন। এবার যখনই তিনি আইনজীবী হয়ে গেলেন, উনি মেনলি সিভিল লটাকেই প্র্যাকটিস করতেন, ক্রিমিনাল ল উনি করতেন না, মানে ফৌজদারি মামলা উনি করতেন না, সবটাই সিভিল ম্যাটার উনি ডিল করতেন। তা এবার আইনজীবী হয়ে যাওয়ার পর ধীরে ধীরে কিন্তু স্বপনবাবুর প্রসার বাড়তে শুরু করলো, ওনার আয় রোজগারও কিন্তু বাড়তে শুরু করলো। এই ঘটনাটা যখন ঘটল,
অর্থাৎ স্বপনবাবুর ভাগ্য যখন এরকম মানে অকল্পনীয়ভাবে যখন ঘুরে গেল ভাগ্যের চাকাটা, এইটা কিন্তু ওনার বাকি যে দুই দাদা রয়েছেন, অর্থাৎ ওনার বড়দা আর ছোড়দা, এদের দুজনের কাছে কিন্তু এটা খুব হিংসার একটা বিষয় হয়ে দাঁড়ালো। মানে ওনারা মনে মনে কিন্তু স্বপনবাবুকে হিংসে করতেন, একটু হলেও হিংসে করতেন। কিন্তু স্বপনবাবু অত্যন্ত দিলদার একজন মানুষ, অত্যন্ত বড় মনের মানুষ। তিনি মাঝে মধ্যেই মানে উনি বুঝতে পারতেন যে আমার দাদাদের অর্থনৈতিক দিকটা অতটাও ভালো না, কারণ তারা পৈতৃক ব্যবসাটাকেও টানতে পারেনি। তারা নিজেদের মতো করে যখনই কিছু করতে গেছে সেই জায়গাগুলোতে লস হয়েছে, বা তারা খুব মানে বিশাল একটা কিছু সফলতা তারা অর্জন করতে পারেননি, এটা স্বপনবাবু বুঝতেন। তাই তিনি কি করতেন, তিনি মাঝে মধ্যেই টাকা কড়ি দিয়ে হেল্প করতেন। এমনকি দুই দাদার যখন বিয়ে হয় সেই বিয়েতেও কিন্তু স্বপনবাবু প্রচুর পরিমাণে আর্থিক সাহায্য কিন্তু তাদেরকে করেন। এইবার এরকমভাবে চলতে চলতে স্বপনবাবুর প্রথমে একটি এরপরে স্বপনবাবু নিজেও বিয়ে করেন। তারপর স্বপনবাবুর একটি কন্যা সন্তান জন্মায় এবং তার ঠিক 3 বছরের মাথায় একটি পুত্র সন্তানও জন্মায়, অর্থাৎ ওনার দুইজন ছেলে মেয়ে। আর এই বড় দাদাদের ব্যাপারটা বলি, দুজনেই বিবাহিত, কিন্তু যে বড়দা যিনি মানে যিনি সবার বড়, তার একমাত্র একটা কন্যা সন্তান ছিল। আর ছোড়দা যিনি, তিনি বিয়ে করেছেন কিন্তু তিনি নিঃসন্তান ছিলেন, তার কোনো বাচ্চা কাচ্চা হয়নি। এইবার এই স্বপনবাবুর এই ছেলেটি জন্মানোর পর থেকেই হঠাৎ করে ওনাদের ভাইয়েদের মধ্যে মানে দাদাদের মধ্যে একটা বিরাট রকমের পরিবর্তন দেখা গেল। পরিবর্তন বলতে হিংসে তো তারা আগে করতই, কিন্তু সেটা চাপা হিংসা ছিল। মানে পারে প্রকারে একটুখানি বুঝিয়ে দিতেন যে হ্যাঁ আমি হিংসে করি, আমরা হিংসে করি, বা তোমার সফলতায় আমরা খুব একটা খুশি নই, মানে একটু ঠেস মেরে কথা বলা বা একটুখানি অন্যরকম টোনে কথা বলা, অ্যাটিটিউড নিয়ে কথা বলা, এই ব্যাপারগুলো ওনাদের মধ্যে প্রকাশ পেত। কিন্তু প্রত্যক্ষভাবে ওনারা কখনোই বোঝাননি যে ওনারা জেলাস ফিল করছেন। কিন্তু এই স্বপনবাবুর এই দুই সন্তান জন্মে যাওয়ার পর মানে মোটামুটি 2001 সাল থেকে, মানে এটা অনেক পুরনো ঘটনা, 2001 সাল থেকে ওনারা কিন্তু ওনাদের হিংসেটাকে, ওনাদের রাগটাকে, ওনাদের অভিমানটাকে, বা ওনাদের যে একটা পরশ্রী কাতরতা যে কাজ করছে, এই ব্যাপারটাকে ওনারা কিন্তু একদম প্রকাশ্যে এনে ফেললেন। এবং সেটা মারাত্মক রকমভাবে প্রকাশ্যে এনে ফেললেন। কীরকম বললেন যে যেই বাড়িটাতে ওনারা থাকেন, ওনারা বারাসাতে থাকেন, আমি আগেও বলেছি, তা যেই বাড়িটাতে ওনারা থাকেন ওটা তো প্রত্যেকেরই একটা পৈতৃক সম্পত্তি, 3 ভাইয়েরই পৈতৃক সম্পত্তি। এবার ওনাদের বাবা মারা গেছেন, বর্তমানে মালকিন হচ্ছেন মানে স্বপনবাবুর মা। এইবার এই স্বপনবাবুর মায়ের ওপর এই দুই দাদা মারাত্মক রকমভাবে চাপ সৃষ্টি করতে থাকেন যে এই সম্পত্তির কোনো ভাগ স্বপনবাবু যেন না পায়, এইটাকে দুভাগ করে আমাদের দুই ভাইয়ের মধ্যে তুমি মানে ডিভাইড করে দাও, ভাগাভাগি করে দাও। যুক্তি হিসেবে ওনারা বললেন যে স্বপনবাবু অন্য একজনের সাহায্য পেয়ে পড়াশোনা করেছে, পড়াশোনা করে আজকে নিজে সুপ্রতিষ্ঠিত হয়েছে, আয় রোজগার যথেষ্ট ভালো করছে, তাই ওনার কোনো অভাব থাকার কথা না। কিন্তু আমরা তো এরকম ফেভার কারোর থেকে পাইনি, তা আমরা নিজেরাও স্ট্রাগল করেছি, নিজেরাও চেষ্টা করেছি অনেক কিছু করার, কিন্তু আমরা সেটা করতে পারিনি। তাই এই সম্পত্তির ভাগাভাগিটা আমাদের দুই ভাইয়ের মধ্যেই হবে। স্বপনবাবু আজকে যে পজিশনে রয়েছে তাতে উনি নিজের মতো করে কিছু একটা করে নিতে পারবেন, ওনাকে আর লাইফে পেছনে ফিরে তাকাতে হবে না, এরকম একটা অদ্ভুত রকমের যুক্তি তারা দিলেন। এবং এই যুক্তিটা দেওয়ার ফলে স্বপনবাবুর যিনি মা, তিনি প্রচণ্ড রকম জাস্টিফাইড একজন মহিলা, তিনি খুব র্যাশনাল একজন মহিলা। তিনি বললেন যে দেখ, এই ব্যাপারটা কিন্তু আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। তার কারণ হলো আজকে স্বপন যতই রোজগার করুক না কেন, সে সে কোটি কোটি সম্পত্তির মানে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হতে পারেন, কিন্তু পৈতৃক সম্পত্তিতে ওনার ভাগ থাকবেই। সে উনি যতই বিত্তশালী হন না কেন, যত যাই হন না কেন, ওনার কিন্তু এখানে একটা ভাগ থাকবেই। এইবার তখন সেই দাদারা এতটাই নিচু মনের একটা পরিচয় দিলেন, তারা বললেন যে দেখো মা, তুমি যদি এই ব্যাপারটা করো, মানে দাদার প্রতি তুমি যদি এই পক্ষপাতিত্বটা দেখাও, তাহলে আমরা কিন্তু তোমার সঙ্গে দুর্ব্যবহার করব, আমরা তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, এমনকি তুমি চলে গেলে, তুমি মারা গেলে পরে তোমার মুখাগ্নিও কিন্তু আমরা করব না। এরকম একটা অত্যন্ত নিন্দনীয় একটা কথা কিন্তু ওনারা নিজের মাকে বললেন। ওনার মা
তখন এতটাই রেগে গেলেন, গিয়ে বললেন যে ঠিক আছে, আমার মুখাগ্নি তোদেরকে করতে হবে না। এবার ধীরে ধীরে কি হচ্ছে, মানে উত্তরোত্তর এই ব্যাপারটা বাড়ছে, কিন্তু আরও মানে এই দুর্ব্যবহারটা স্বপনবাবু আরও বেশি করে ফেস করছেন। ফেস করতে করতে যখন 2005 সাল উপস্থিত হলো, তখন 5 কি 6 সাল, তখন স্বপনবাবু বাধ্য হলেন ওই বাড়িটা থেকে নিজের পরিবারটা, মানে নিজের যে নিউক্লিয়ার ফ্যামিলিটা, ওই ফ্যামিলি নিয়ে বেরিয়ে আসতে এবং অন্য একটা জায়গায় ভাড়ায় তিনি উঠলেন, অন্য একটা বাড়িতে কিন্তু তিনি ভাড়ায় উঠলেন। এবং স্বপনবাবুর মা তখন কি করলেন, উনিও কিন্তু নিজের ছেলের সঙ্গে ওই বাড়ি থেকে বেরিয়ে এলেন। ওনাদের মানে ওনার যে আর 2 ছেলে আছে, বড় ছেলে আর মেজো ছেলে, তার মধ্যে তাদের মধ্যে ওই বাড়িটাকে ভাগাভাগি করে দিয়ে সমস্ত আইনি কাজকর্ম সেরে তিনি ওখান থেকে বেরিয়ে এলেন এবং বেরোনোর আগে বলে এলেন যে তোদের মুখাগ্নিরও আমার কোনো প্রয়োজন নেই, বরং তোদের মতো মানসিকতার ছেলেরা, সন্তানরা যদি আমার মুখাগ্নি করে তাহলে কিন্তু আমার আত্মা আরও বেশি করে মুক্তি পাবে না। তাই ওই কথার ভাবিস না, করিস না, আমি মারা গেলেও তোদের ওখানে কোনো খবর যাবে না, এটুকু তোরা জেনে রাখিস। এবার স্বপনবাবু তো ওনার পরিবার নিয়ে চলে এলেন, সঙ্গে ওনার মাও এলেন ভাড়া বাড়িতে। এবার দেখুন ব্যাপারটা কি হয়, মা যতই তার সন্তানের ওপর রাগ করুক না কেন, যাই হোক না কেন, অনেক কড়া কথা হয়তো তিনি বলে ওখান থেকে বেরিয়ে এসেছিলেন, কিন্তু মনের মধ্যে একটা কিন্তু দুঃখ, একটা অবসাদ কিন্তু কাজ করত, একটা ডিপ্রেশন কাজ করতো, একটা হতাশা কাজ করতো যে নিজের ছেলে হয়েও তারা কি করে এরকম একটা ব্যবহার করতে পারলো, নিজের ভাইয়ের প্রতি কীভাবে এতটা তারা রূঢ় হতে পারলো। এইগুলো কিন্তু স্বপনবাবুর মাকে মানে খুবই ভাবাতো। এবং এই ভাড়া বাড়িতে থাকবার পর, মানে থাকা শুরু করবার পর মাস 6 মাথায় কিন্তু এই ভদ্রমহিলা মারা যান। অর্থাৎ এই দুঃখটাকে সহ্য করতে না পেরে শরীর খারাপ হয়ে গিয়ে, হ্যাঁ, আলটিমেটলি মানে ওনারও একটা স্ট্রোক হয়। মানে স্বপনবাবুর বাবারও যেটা হয়েছিল ঠিক একই রকম ব্যাপার ওনার ক্ষেত্রেও হয়, উনিও কিন্তু মারা যান। এবং ওই একই বছরের মধ্যে স্বপনবাবুর যিনি গুরু মা, অর্থাৎ যার সাহায্যে, যার ভালোবাসা পেয়ে স্বপনবাবু কলেজ কমপ্লিট করতে পারলেন, নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারলেন, যার সাহায্য পেয়ে, যার আশীর্বাদ পেয়ে, সেই ভদ্রমহিলা, সেই গুরুমাও কিন্তু সেই বছরেই মারা গেলেন। অর্থাৎ একটা বছরের মধ্যে স্বপনবাবু মানসিক দিক থেকে দুটো বড় বড় ধাক্কা খেলেন। একটা নিজের মাকে হারানো, আরেকটা মাতৃতুল্য একজনকে হারানো, যিনি ছিলেন স্বপনবাবুর জীবনে একজন পথপ্রদর্শক, একজন মেন্টর, একজন গাইড, একজন কি বলবো, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া একজন মানুষ, যিনি বিপদে আপদে তার পাশে থেকেছেন। সেরকম একজন মানুষকেও কিন্তু, একজন স্নেহের মানুষকে তিনি কিন্তু সেই বছরেই হারালেন। এবং এইটা হওয়ার পর স্বপনবাবু প্রচণ্ড রকম একটা দুঃখের মধ্যে চলে গেলেন, একটা মন খারাপের মধ্যে চলে গেলেন। কিন্তু দেখুন, জীবন তো নিজের ছন্দেই চলে, কারোর জন্য তো কিছু আটকে থাকে না, সবটাই তো প্রকৃতির নিয়মেই চলবে। তো স্বপনবাবুর এই ব্যাপারগুলো কাটিয়ে উঠতে খুব বেশি সময় লাগলো না, মোটামুটি একটা বছরের মধ্যে তিনি এইগুলো ভুলে গিয়ে আবার নিজের মতো করে কাজটা শুরু করলেন। কাজ তো উনি করছিলেনই, কাজে কোনো রকম বাধা পড়েনি। তো এরকমভাবে যখন চলছে, এবার ধীরে ধীরে কি হচ্ছে, স্বপনবাবুর কিন্তু নাম ডাক উত্তরোত্তর কিন্তু বাড়ছে, একটা জনপ্রিয়তা বাড়ছে। মানে উকিল হিসেবে বা একজন আইনজীবী হিসেবে স্বপনবাবুকে কিন্তু তখন লোকে এক ডাকে চিনতেন ওই এলাকায়। এবার 2007 সাল যখন উপস্থিত, 7 কি 8 সাল, তখন স্বপনবাবু ওনারই একজন প্রতিবেশীর থেকে সন্ধান পান যে বারাসাতের একটু ভেতরের দিকে একটা জমি বিক্রি আছে। এবার সেই জমিটা উনি দেখতে যান, স্বপনবাবু দেখতে যান। এবং স্বপনবাবু সেই সময় কিন্তু মোটামুটি টাকা কড়ি যা জমিয়ে ফেলেছেন, তাতে নিজের নামে কিন্তু একটা সম্পত্তি বানিয়ে ফেলা ওনার পক্ষে খুব একটা ব্যাপার না। কিছু টাকা উনি নিজে ইনভেস্ট করবেন, কিছু টাকা ব্যাংকের থেকে লোন নেবেন, যা হয় আর কি, একটা বাড়ি বা একটা জমি কেনবার টাইমে যেটা হয়। তা স্বপনবাবু কী করলেন, সেই প্রতিবেশীর সাথে সেই জমিটা দেখতে গেলেন এবং সেই জমিটা ওনার কিন্তু খুব ভালো লেগে যায়। মানে জমিটার লোকেশনটা এমন একটা জায়গায় সেটা লোকেটেড, আশপাশের বাড়িঘরদোর বা আশপাশের পরিবেশটা ওনার খুব ভালো লেগে যায়। উনি মনে মনে ডিসাইড করেন যে এই জমিটা উনি কিনবেন এবং কিনে এখানে একটা বাড়িও বানাবেন। যেমন ভাবা তেমন কাজ, উনি জমিটাকে কিনে ফেললেন। নিজে একজন আইনজীবী হওয়ার ফলে কাগজপত্র তৈরি করা, এই ব্যাপারগুলো যেহেতু উনি আরও ভালো বোঝেন আর পাঁচটা সাধারণ মানুষের থেকে, তাই সেটা করতেও ওনাকে বিশেষ একটা বেগ পেতে হলো না। জমিটা উনি কিনে ফেললেন এবং কেনার
1 কি 2 মাসের মধ্যেই কিন্তু ওখানে বাড়ি বানানো শুরু করে ফেললেন। বাড়িটা কিন্তু তৈরি হয়েও গেল কিছুদিনের মধ্যে। এইবার বাড়িটা তৈরি হয়ে যাওয়ার পর মানে একদম মনের মতো করে একটা বাড়ি তিনি কিন্তু বানালেন, মানে খুব ভালো একটা খুব ওয়েল স্ট্রাকচার্ড একটা বাড়ি তিনি বানালেন এবং সেখানে কিন্তু সপরিবারে থাকা শুরু করলেন গৃহপ্রবেশ টবেশ করে। এবারে কি হলো, এই বাড়িতে থাকবার মানে বাড়িতে থাকা যে শুরু করলেন ওনারা, তার ঠিক মাস 6 মধ্যে থেকে সমস্যা, ঘোরতর সমস্যা, এবং এই সমস্যাটা উত্তরোত্তর বাড়ল এবং একদম স্লো পয়জনিংয়ের মতো পুরো পরিবারকে কিন্তু প্রভাবিত করতে শুরু করলো। জিনিসটা কীরকমভাবে হলো আমি একটুখানি ধাপে ধাপে বলি। মানে টানা এক বছর ধরে কিন্তু এই সমস্যাগুলো চলেছিল। প্রথমেই যেটা শুরু হলো সেটা হচ্ছে এই স্বপনবাবুরই কিছু অদ্ভুত আচরণের মাধ্যমে এই ব্যাপারটার কিন্তু সূচনা হয়। কীরকম অদ্ভুত আচরণ? প্রত্যেক দিন রাত্রিরে 1:30 থেকে 2টোর মধ্যে এই স্বপনবাবুর কিন্তু ঘুম ভেঙে যেত এবং তিনি বিছানার ওপর উঠে বসে থাকতেন। তিনি আর ঘুমাতে পারতেন না। তিনি দাবি করতেন, তিনি কিছু একটা দেখে ভয় পেতেন এবং তিনি দাবি করতেন যে তিনি মনে করছেন যে তার বিছানার আশপাশে কেউ যেন একটা ঘুরে বেড়াচ্ছে। একটা ছায়ামূর্তিকে তিনি দেখতে পেতেন। ইনফ্যাক্ট একটা ছায়ামূর্তি না, 2টো ছায়ামূর্তি। তাদেরকে অতটা ভালো করে অন্ধকারের মধ্যে বোঝা যেত না, কিন্তু এইটুকু অনুভব করা যেত বা এইটুকু বোঝা যেত যে 2জন মানুষ পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন। তাদের ছায়াটা দেখলে বোঝা যেত। এরকম 2জন দাঁড়িয়ে রয়েছে এবং তারা মনে হচ্ছে যেন স্বপনবাবুর দিকেই এক দৃষ্টে চেয়ে রয়েছেন আর তাকে হাত বাড়িয়ে ডাকছেন নিজের কাছে। এই ঘটনাটা স্বপনবাবুর সঙ্গে কিন্তু প্রতিনিয়ত ঘটতে শুরু করলো। প্রথমে 1 দিন 2 দিন গ্যাপে গ্যাপে এই ব্যাপারটা হতো, 1-2 দিনের ব্যবধানে এই ব্যাপারটা হতো, কিন্তু পরবর্তীকালে গিয়ে দেখা গেল 1 সপ্তাহ পর গিয়ে দেখা গেল প্রত্যেক দিনই এই ব্যাপারটা হচ্ছে। এবং এই ঘটনাটা ঘটবার পর উনি এতটাই ভয় পেয়ে যেতেন যে উনি ধাক্কাধাক্কি করে ওনার নিজের স্ত্রীকে তুলে ফেলতেন বিছানা থেকে, ঘুম থেকে তুলে ফেলতেন, কিন্তু সেই স্ত্রী কিন্তু কিছুই দেখতে পেতেন না। এবার এই ঘটনাগুলো ঘটাতে দেখতে হয়তো অনেকেই পাচ্ছে না, কেউই পাচ্ছে না কিছু দেখতে, একমাত্র স্বপনবাবুই দেখতে পাচ্ছে, কিন্তু ভয়টা প্রত্যেকের মধ্যেই কিন্তু ইনজেক্ট হয়ে গেছিল এই বাড়িতে। এরপর স্বপনবাবুর স্ত্রী শিখা দেবীর সঙ্গে একটা ব্যাপার ঘটল। উনি ছেলে মেয়ে দুজনকেই স্কুল থেকে নিয়ে ফিরেছেন। স্কুল থেকে ফেরার পথে একটু বাজার টাজার করে তিনি বাড়িতে ঢুকেছেন। বাড়িতে ঢোকবার পর বাচ্চারা যা হয় ঢুকেই আগে ওপরে দৌড়ে দৌড়ে চলে গেছে। আর শিখা দেবী কী করছেন, বাজারের ব্যাগটা নিয়ে, বাজারের যে থলিটা সেটা নিয়ে আস্তে আস্তে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে যাবেন। হঠাৎ একতলার একটা ঘর থেকে, ওনার দোতলায় থাকতেন আর একতলায় ছিল হচ্ছে স্বপনবাবুর চেম্বার। উনি তো উকিল ছিলেন, ওনার চেম্বার প্র্যাকটিস করতেন ওখানে। তা ওই ঠিক চেম্বারের মধ্যে থেকেই শিখা দেবীর মনে হলো যে একটা বিশ্রী দুর্গন্ধ কিন্তু বেরোচ্ছে। মানে একদম মানে কোনো একটা জন্তু দীর্ঘদিন মরে পড়ে থাকলে সেখান থেকে যে একটা দুর্গন্ধ বেরোতে থাকে সেই রকম টাইপের একটা মানে মানে সে সহ্য করার মতো না এরকম একটা দুর্গন্ধ কিন্তু বেরোচ্ছে এবং সেটা সেই চেম্বারের মধ্যে থেকেই কিন্তু বেরোচ্ছে। এবার শিখা দেবীর একটু কৌতূহল হলো। তিনি কি করলেন, তিনি দরজাটা ঠেলে ভেতরে ঢুকলেন। ঢুকেই এমন একটা দৃশ্য ওনার নজরে পড়ল যেটা দেখে উনি রীতিমতো চমকে উঠলেন। উনি দেখতে পেলেন যে চেম্বারের একদম কর্নারের দিকটাতে, যে দিকটাতে একটা কাঠের শেলফের মতো রয়েছে, সেই শেলফটার মধ্যে আবার ওই স্বপনবাবুর সমস্ত ফাইলপত্রগুলো, আইনের কাগজপত্র, প্রচুর তো ফাইল থাকে একজন উকিলের চেম্বারে যেরকম হয়, সেই ফাইলগুলো রাখা থাকে। ওই আলমারিটার ঠিক পাশের, কাঠের আলমারি ঠিক পাশে একজন পুরুষ এবং একজন মহিলা পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন। তাদের বীভৎস চেহারা, তাদের দৃষ্টির মধ্যে একটা অদ্ভুত ক্রূরতা প্রকাশ পাচ্ছে, অদ্ভুতভাবে তারা চেয়ে রয়েছে। এবং শিখা দেবী মানে জাস্ট কি বলবো, মানে ফর আ ফ্র্যাকশন অফ সেকেন্ড, মানে একদম মুহূর্তের ভগ্নাংশের জন্য ওই 2টো ছায়ামূর্তিকে তিনি দেখতে পেলেন। একদম ঘোলাটে টাইপের একটা ছায়ামূর্তি, একটা অবয়ব, 2টো অবয়ব। এবং শিখা দেবীর সঙ্গে চোখাচোখি হতেই তারা কিন্তু ভুস করে, মানে একদম কর্পূরের মতো উবে যাওয়া যাকে বলে, সেরকমভাবে তারা কিন্তু উবে গেলেন। এইবার এইটা হওয়ার পর, গন্ধটা তখনও ছিল, এইটা হওয়ার পর, এরকম একটা দৃশ্য দেখার পর শিখা দেবী একদম বাজারের থলি টলি ফেলে পড়ি কি মরি করে একদম ওপরে ছুটে চলে এসছেন। ওপরে তখন তার 2 ছেলে আর মেয়ে,
বারান্দায় বোধহয় খেলা টেলা করছিল। তারা তো আর এত কিছু জানে না, এত কিছু বোঝেনি, দুজনেই বাচ্চা। এবার দুজনকে একদম টেনে হিঁচড়ে ঠাকুর ঘরে ঢুকে দরজা বন্ধ করে ঠাকুরের আসনের সামনে বসে তিনি ঠক 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 করে কাঁপছেন। আর ওনার এরকম একটা আচরণে ওই বাচ্চা দুটোও কিন্তু ভয় পেয়ে গেছে। এরকমভাবে অন্তত 1 ঘন্টা কাটার পর হঠাৎ তিনি শুনতে পেলেন, তখন কিন্তু এমন না যে সন্ধে নেমে এসছে, চারদিক অন্ধকার হয়ে এসছে, রাতের বেলা, তা নয় কিন্তু, খটখটে দিনে দুপুরের ব্যাপার। মানে তখন কটা বাজে, 12টা কি 12:30 বাজে হার্ডলি। এইবার দরজায় একটা বেল, কলিং বেল। এবার সেই সময়টায় ওনাদের যে রান্নার মাসি থাকেন, সেই মাসি আসেন আর কি রান্না করতে। তা শিখাদেবী সেটা জানতেন, সেটা বুঝেছিলেন যে এটা রান্নার মাসি এসছেন। তিনি অনেক সাহস সঞ্চয় করে বারান্দায় গেলেন। বারান্দায় গিয়ে দেখলেন যে হ্যাঁ, ওনার অনুমান নির্ভুল। তা উনি ওপর থেকে, ওনার আর নিচে যাওয়ার সাহস হয়নি, ওপর থেকে চাবিটা ফেলে দিয়েছেন এবং সেই রান্নার মাসিকে বলেছেন যে তুমি একটু দেখো তো, এই ঢোকার টাইমে ওখানে আমি বাজারের ব্যাগটা ফেলে দিয়ে চলে এসেছি, আর ওই ঘরটা থেকে কোনো বাজে গন্ধ তুমি পাচ্ছ কি না? তা তখন সেই রান্নার মাসি বললেন যে না, আমি তো সেরকম কোনো গন্ধ পাচ্ছি না। উনি ওপরে আসার পরে বললেন। তা এই একটা ঘটনা গেল। এইবার এই ঘটনাটার পর ধীরে ধীরে কিন্তু স্বপনবাবুর পুরো পরিবারের অর্থনৈতিক অবস্থাটা একটু ডাউনের দিকে যেতে শুরু করলো। এবং এই ডাউনফলটা মানে খুব ড্রাস্টিকভাবে হলো। মানে এমন না যে ধীরে ধীরে হচ্ছে, তা নয়, কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা ঘটনা খুব তাড়াতাড়ি ঘটছে। এইবারে কি হলো, এই স্বপনবাবু, ইনি তো একজন আইনজীবী, এনার অনেক মানে মক্কেল আছে, অনেক মামলা ওনাকে হ্যান্ডেল করতে হয়। তো এরকম একজন খুব হাই প্রোফাইলের একজন মক্কেল, তার একটা কেস উনি হ্যান্ডেল করছিলেন এবং সেটা ছিল জমি সংক্রান্ত কোনো একটা ব্যাপার। জমি সংক্রান্ত একটা ব্যাপার নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিভেদ বা মতবিরোধ বা একটা ঝগড়াঝাটি লেগেছে, এরকম একটা কিছু ব্যাপার উনি হ্যান্ডেল করছিলেন। তো এরকম একটা শুনানির দিনে, মানে যেদিন হিয়ারিং উনি অ্যাটেন্ড করবেন, তো এবার স্বপনবাবু কোর্টে যাওয়া মানে সেখানে অন্যান্য উকিলদেরও ভিড় জমে যেত। প্রত্যেকে মানে ওনার হিয়ারিং শুনতে আসতো। মানে ওনার কি বলবো, কমিউনিকেশন স্কিল এত ভালো ছিল, এত ভালো উনি বক্তা ছিলেন, এত ভালোভাবে তিনি কথা বলতেন যে ওনার এই ব্যাপারগুলোকে দেখে অন্যান্য যে সমস্ত জুনিয়র আইনজীবী বা জুনিয়র যে সমস্ত অ্যাডভোকেট যারা ছিলেন, তারা কিন্তু এই ব্যাপারগুলোকে রপ্ত করতেন, ওনার থেকে একটু শিক্ষা নেওয়ার চেষ্টা করতেন। তা সেদিনও সেটার কিন্তু ব্যতিক্রম হয়নি। কিন্তু স্বপনবাবু আমাকে যখন ঘটনাটা বলছেন, উনি বললেন যে দেবাদীপ, উনি অনেকটাই প্রবীণ, আমার নাম ধরেই ডেকেছেন আমাকে, যে দেবাদীপ, বললে তুমি কতটা বিশ্বাস করবে আমি জানি না, যেটা কোনো দিন আমার সঙ্গে হয় না সেটা সেদিন ঘটলো। মানে একটা কোর্টরুম মানে হচ্ছে ওটা আমার নেক্সট হোম বলা যেতে পারে। আমি এতটাই এই কাজটাকে ভালোবাসি, এতটাই এই কাজের সঙ্গে আমি ইনভলভড, যে এই জায়গাটাতে পৌঁছালে আমার যতই সমস্যা থাকুক না কেন, আমার মনে হয় কোর্টরুমে আমি যখন একটা হিয়ারিংয়ে ঢুকছি, আমার সমস্ত প্রবলেম সলভড। এতটাই আত্মবিশ্বাসের সঙ্গে আমি ঢুকি, এতটাই উদ্যমের সঙ্গে আমি ঢুকি, ওখানে কেউ আমাকে পরাস্ত করতে পারবে না, এরকম একটা মানসিকতা, একটা আত্মবিশ্বাস আমার কাজ করে, একটা কনফিডেন্স কাজ করে। কিন্তু সেদিন এমন একটা ঘটনা ঘটল যেটার ব্যাখ্যা কিন্তু আমি আজও পেলাম না। কেন এটা ঘটলো, কীভাবে এই জিনিসটা হতে পারে, এইটার কোনো রকম এক্সপ্লেনেশন কিন্তু এখনও আমার কাছে নেই। আমি যখনই উঠেছি কথা বলবো বলে, বা আমি জাস্টিস মহাশয় যিনি আছেন বিচারক, তার সামনে গিয়ে যখন আমি দাঁড়িয়েছি, আমার হঠাৎ করে মনে হচ্ছে আমার সামনে সমস্ত কিছু ঘোলাটে হয়ে গেল, আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমার চোখের সামনে এক প্রকার অন্ধকার নেমে এসছে। এবং যেই কোর্ট রুমটা, যেই এজলাসটাতে দাঁড়িয়ে আমি আমার বক্তব্যগুলোকে রাখবো, আমি আমার হিয়ারিংটা করব, সেখানে যখন আমি ঢুকেছিলাম তখন তো ভর্তি লোক, মানে সেখানে তখন তিল ধারণেরও জায়গা ছিল না। কিন্তু আমি যখন আমার বক্তব্য রাখার জন্য উঠেছি, আমার মনে হচ্ছে পুরো চত্বরটা, পুরো ঘরটা, পুরো হল রুমটা খালি হয়ে গেছে, সেখানে কোনো মানুষজন নেই। আমার মনে হচ্ছে যেন আমি একাই দাঁড়িয়ে রয়েছি। আমি সেখানে কি বলবো, কি করব, কি বক্তব্য রাখবো, কি আমার বলা উচিত, মুহূর্তের মধ্যে যেন পুরোটাই ব্ল্যাঙ্ক হয়ে গেল। অর্থাৎ আমার মাথা আর কাজ করছে না। আমি কিছুটা মুহূর্তের জন্য যেন বিস্মৃত হয়ে গেছিলাম যে আমি কে, আমি আদৌ কোনো আইনজীবী কিনা সেটাও আমার মনে ছিল না, কি বলতে হবে, কি করতে হবে।
আমার কিচ্ছু মনে নেই, আমার পুরো শরীরটা যেন মনে হচ্ছে ভারী হয়ে আসছে, আমি কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলছি, আমার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসছে, আমি টাল সামলাতে না পেরে আমি কিন্তু মেঝের ওপর পড়ে যাই। এবং সেই দিন কিন্তু ওই হিয়ারিংটা আমি আর অ্যাটেন্ড করতে পারি না। আমার যে সমস্ত অন্যান্য সহকর্মী যারা রয়েছেন, আমার পরিচিত সহকর্মী বললে ভুল হবে, প্রত্যেকেই তো এখানে প্রফেশনাল পার্সন, তা আমার যারা সব পরিচিত, যাদের সঙ্গে আমার একটা হৃদ্যতার সম্পর্ক রয়েছে, তারা আমাকে ধরাধরি করে বাড়িতে পৌঁছে দিয়ে যায়। কিন্তু এই ঘটনাটা যে সেদিন কি ঘটেছিল, মানে জ্ঞান ফেরবার পর ওনার মানে জ্ঞানটা ফিরেছিল কিন্তু একদম বাড়িতে এসেই, মানে উনি কিন্তু অজ্ঞান হয়েই ওখানে পড়েছিলেন। তা ডাক্তার এসে দেখেন, তারপরে সন্ধ্যের দিকে ওনার জ্ঞান ফেরে। কিন্তু উনি বলেন যে এটা যে অ্যাকচুয়ালি আমার সাথে কি ঘটলো, আমি কিন্তু এটার কোনো ব্যাখ্যা আজ অবধিও পাই না। এইবার এই ঘটনাটা যখন ঘটলো, এই ঘটনাটা ঘটবার পর আস্তে আস্তে কিন্তু স্বপনবাবুর খুব অদ্ভুতভাবে মক্কেলের আনাগোনা বা নতুন মক্কেলের যোগাযোগ, নতুন ক্লায়েন্টের যোগাযোগ তিনি কিন্তু আর পেলেন না। ধীরে ধীরে সেই জায়গাটা কমতে থাকলো এবং সেই কমাটা এমনই চোখে পড়ার মতো, মানে যেই মানুষটা চেম্বারে আগে একটা লম্বা লাইন লেগে থাকতো, মানুষের ভিড় জমতো, বহু মানুষ বহু দূর দূরান্ত থেকে ওনার সাথে এসে যোগাযোগ করতেন আইনি সাহায্য পাওয়ার আশায়, সেই ভিড়টা মানে এক প্রকার বলতে পারেন শূন্যে গিয়ে ঠেকলো। মানে যেটা অভাবনীয়, অকল্পনীয়, মানে এইটুকু শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে এরকম ড্রাস্টিক একটা চেঞ্জ, একটা ডাউনফল, এটা কিন্তু ভাবা যায় না। এইবার এইটা হওয়ার ফলে কি হলো, স্বপনবাবুর মধ্যে কিন্তু একটা উইথড্রল সিনড্রোম কাজ করতে শুরু করলো, অর্থাৎ সমস্ত কাজ থেকে ওনার মন উঠে যেতে শুরু করলো। বিশেষ করে যেই পেশার সঙ্গে তিনি যুক্ত ছিলেন, আইনের পেশা, সেই পেশাটার ওপর থেকেও কিন্তু ওনার মন উঠে যেতে শুরু করলো। উনি খুব একটা আর এটার মধ্যে ইনভলভড হতে পারলেন না, সবসময় একটা অনীহা ওনার মধ্যে কাজ করতে শুরু করলো। মক্কেল আসা তো, নতুন মক্কেল আসা তো প্রায় বন্ধই হয়ে গেছিলো। পুরনো যে কটা যৎসামান্য যতটুকু মামলা দায়িত্ব ওনার ওপর ছিল, মানে সেগুলো না বলার মতোই, সেগুলো কোনো মতে মিটিয়ে উনি প্র্যাকটিক্যালি কিন্তু বেকার হয়ে গিয়ে বাড়িতে বসে গেলেন। ওনার আয় রোজগার, অর্থাৎ পুরো ঘোষ পরিবারের আয় রোজগার একদম শূন্যে গিয়ে ঠেকলো। যেটা মানে আজকের দিন বলুন বা তখনকার দিন বলুন, আর্থিক অনটন সবসময়ই কিন্তু মানুষকে পীড়া দেয়। এবারে কি হলো, এইটা হওয়ার ফলে স্বপনবাবু মধ্যে একটা উন্মাদনা তৈরি হলো, মানে একটু পাগলের মতো উনি আচরণ করা শুরু করলেন। মানে এমন কিছু আচরণ উনি করা শুরু করলেন যেটা কিন্তু স্বাভাবিক অবস্থায় মানুষ করেন না। সেটা কীরকম, কথায় কথায় তিনি রেগে যেতেন, প্রচণ্ড রকম মেজাজ হারিয়ে ফেলতেন। বিশেষ করে ওনার স্ত্রী এবং ওনার দুই ছেলে মেয়ের প্রতি তিনি কিন্তু মাঝে মধ্যেই একটুখানি রাগ দেখিয়ে ফেলতেন। ছেলে মেয়েদেরকে অকারণে তাদের গায়ে হাত তোলা পর্যন্ত উনি করেছেন। আর মাঝে মধ্যে উনি কিছু একটা দেখে যেন ভয় পেতেন। অন্যান্যেরা কাউকে কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু উনি এদিক সেদিক তাকিয়ে চমকে চমকে উঠছেন, মানে যেন কাউকে একটা দেখে উনি ভয় পাচ্ছেন। এবং অনেক সময় টেবিলের তলায়, বিছানার তলায় উনি কিন্তু লুকিয়ে পড়তেন। মানে একটা শিশু, একটা বাচ্চা যেরকম ভয় পেয়ে অনেক সময় খাটের তলায় চলে যায় কি টেবিলের তলায় চলে যায়, তাদের তো আচরণের মধ্যে কোনো বাছবিচার থাকে না, যে সে তো একটা শিশু। কিন্তু স্বপনবাবুর মতো এরকম একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, হ্যাঁ, যার একটা মোটামুটি একটা পরিণত বয়সে তিনি পৌঁছেছেন, তার ক্ষেত্রে বা তার পক্ষে এরকম আচরণ করাটা সত্যিই অস্বাভাবিক। তা এই ব্যাপারগুলো কিন্তু ওনার সঙ্গে হতে থাকলো। এইভাবে যখন চলছে, বেশ অনেকগুলো দিন এইভাবে অতিবাহিত হলো। তারপর হঠাৎ একদিন কি হলো, স্বপনবাবুর এক পুরনো বন্ধু মানে বাল্যবন্ধুই বলা যায়, মানে একই স্কুলে দুজনে পড়েছেন, ভদ্রলোকের নাম হচ্ছে নিহার দত্ত। তা এই নিহার বাবু বাইরে কোনো একটা জায়গায় গেছিলেন কাজ টাজ করতে। এবার তিনি আবার মানে নিজ গৃহে আবার ফিরে এসছেন। ফিরে এসেই সঙ্গে সঙ্গে উনি স্বপনবাবুর সঙ্গে দেখা করেন। উনি কানাঘুষো শুনেছিলেন যে ওনার এরকম কী সব সমস্যা চলছে। এবার এসে দেখা করেন, দেখে নিজের পরিচিত পুরনো বন্ধুর এরকম আচরণের পরিবর্তন, এই রকম একটা অধঃপতনে তিনি চলে গেছেন। পারিবারিক পরিস্থিতি মানে সে বলবার মতো নয়, মানে দুর্ভোগের অ্যাক্সেস যাকে বলে, এইটা দেখে তিনি প্রচণ্ড রকম ব্যথা পেলেন, প্রচণ্ড রকম কষ্ট পেলেন। এবং তিনি বললেন যে এই জিনিসগুলো তো একেবারেই স্বাভাবিক হচ্ছে না। তা
উনি কী করলেন, উনি সেই দিনটা স্বপনবাবুর বাড়িতে থেকে গেলেন। তিনি বললেন যে ঠিক আছে, আমি একটা দিন এতদিন পরে ফিরেছি, পুরনো বন্ধুর সঙ্গে দেখা, আমি আজকের রাতটা এখানে থেকেই যাব। তা স্বপনবাবুও বললেন যে হ্যাঁ, আমিও চাই যে তুই থাক। এবারে অদ্ভুতভাবে কী হলো, এই পুরনো বন্ধুকে কাছে পাওয়ার ফলে স্বপনবাবু সেই দিনটা কিন্তু একটু হলেও নর্মাল বিহেভ করলেন, কিন্তু ওনার মধ্যে সেই উন্মাদনাগুলো কিন্তু রয়ে গেছিলো, ওই সিমটমগুলো কিন্তু রয়েই গেছিলো। এবার সেদিন রাতে সবাই ডিনার করেছে, একসাথে বসে ডিনার হয়েছে। হওয়ার পর সেই নিহারবাবুর কিন্তু একটু ধূমপানের অভ্যাস আছে। স্বপনবাবুর কোনো রকম নেশা নেই, এমনকি এই সিগারেটের যে গন্ধটা, যে উগ্র কড়া গন্ধ, সেটাও কিন্তু উনি সহ্য করতে পারেন না। কিন্তু নিহারবাবুর যেহেতু এই অভ্যাসটা রয়েছে, তাই তিনি সেটা থেকে তো নিজেকে বিরত রাখতে পারলেন না। তিনি বললেন যে ঠিক আছে, আমি ছাদে গিয়ে একটা সিগারেট খেয়ে তারপরে আবার চলে আসছি। এই বলে উনি তো বৈঠকখানা, মানে যে ড্রয়িং রুমে বসে সবাই গল্পগুজব করছিল, উনি বৈঠকখানা থেকে বেরিয়ে সিঁড়ির দিকটায় গেছেন ছাদের দিকে উঠবেন বলে। এইবার উনি বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সবাই শুনতে পেল যে একটা তারস্বরে চিৎকার, অর্থাৎ ভয়ে পেয়ে কেউ একজন চেঁচিয়ে উঠেছে, এবং কণ্ঠস্বরটা কিন্তু নিহার বাবুরই কণ্ঠস্বর। এবার এইটা হওয়াতে সবাই ছুটে গেছে সিঁড়ির দিকে, গিয়ে দেখছেন যে সিঁড়িতে কয়েকটা ধাপ উঠবার পর সেই নিহারবাবু কিন্তু একটা জায়গায় একদম স্টিল হয়ে দাঁড়িয়ে রয়েছেন, এবং একটা দিকে উনি এরকমভাবে আঙুল নির্দেশ করে দাঁড়িয়ে আছেন, এবং ওনার এই আঙুলটা রীতিমতো এরকমভাবে কাঁপছে, এবং ওনার সারা শরীর থরথর করে কেঁপে চলেছে, এবং চোখ মুখের অভিব্যক্তি দেখলে যথেষ্ট ভালো বোঝা যায় যে উনি মারাত্মক মারাত্মক রকমের ভয় পেয়েছেন কিছু একটা দেখে। মানে ভয় পুরো দু চোখ যেন ঠিকরে বেরিয়ে আসতে চায়, এরকম একটা অবস্থা। তা তখন শিখাদেবী জিজ্ঞাসা করলেন যে কী ব্যাপার, কী হয়েছে আপনার, এরকম করছেন কেন? তা নিহারবাবু তখন বললেন যে বৌদি, আমি জাস্ট ছাদে যাব বলে দু কি তিন পা সিঁড়ি আমি উঠেছি, আমি স্পষ্ট দেখতে পেলাম যে এখানে একটা দুজন দাঁড়িয়ে রয়েছে, মানে একজন দাঁড়িয়ে ছিল, একটা পুরুষ মানুষ দাঁড়িয়ে ছিল। সে আমার দিকে অদ্ভুত একটা দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তার বডিটা হচ্ছে স্বচ্ছ, মানে একদম ট্রান্সপারেন্ট একটা বডি, মানে ট্রান্সপারেন্ট বলতে যেই শরীরের মধ্যে থেকে এপার ওপার দেখা যাচ্ছে, এরকম এরকম টাইপের একটা বডি, একটা ফিগার। এবং তার পুরো ফিগার আমি দেখতে পাইনি, মাথা থেকে শুরু করে বুক পর্যন্ত প্রেতেদের কিন্তু এইটুকুই দেখা যায় জেনারেলি। তা মাথা থেকে শুরু করে বুক পর্যন্ত এরকম একজন দাঁড়িয়ে রয়েছে, আমার দিকে একদৃষ্টে তিনি চেয়েছিলেন, এবং পরবর্তীকালে মনে হলো যে আরেকটা মহিলা ঠিক ওরকমই একটা শ্যাডোই ফিগার এসে ওনাকে ওখান থেকে সরিয়ে নিয়ে চলে গেল। আমি এটা দেখে মারাত্মক রকম ভয় পেয়ে গেছি। বৌদি, আপনারা কি করে এই বাড়িতে রয়েছেন? এখানে তো মানে সিরিয়াস রকমের কিছু একটা প্রবলেম হয়ে রয়েছে, আপনারা এটা নিয়ে এত ক্যাজুয়াল কি করে আছেন, আপনারা কোনো রকম হেল্প কেন নিচ্ছেন না, ইত্যাদি ইত্যাদি বলছে। তা তখন শিখাদেবী বললেন যে দেখুন নিহারদা, ওর মানে স্বপনবাবুর মধ্যে তো অনেক দিন ধরেই পরিবর্তন, ওনার নানান রকমভাবে মানসিক চিকিৎসা করানো হয়েছে, কাউন্সেলিং করানো হয়েছে, কোনোভাবেই তো কোনো রকম কিছু ডিটেক্ট হচ্ছে না। আমি নিজেও জানি না এরকমভাবে আয় রোজগার কী করে কমে যেতে পারে একজন মানুষের। আগে একটা টাইমে যিনি দম ফেলার সময় পেতেন না, আজকে তিনি বসে মানে প্র্যাকটিক্যালি চেম্বারে বসে মাছি তাড়ানোর মতো অবস্থা। তো কী করব আমি বুঝে উঠতে পারছি না। তা তখন নিহারবাবু বললেন যে দেখুন বৌদি, আমি একটা কথা বলি, চিকিৎসা বিজ্ঞান যেখানে ফেল করে যায় সেখানে জানবেন সমস্যাটা কিন্তু অন্য রকমের। অর্থাৎ চিকিৎসা ঠিকঠাক পদ্ধতিতেই হয়েছে, ঠিকঠাকভাবে সমস্ত ডায়াগনোসিস হয়েছে, তা সত্ত্বেও সমস্ত রিপোর্ট নর্মাল। কাউন্সেলিং করানো হচ্ছে, সেটাও একটা দক্ষতার সাথে যিনি করছেন, সবাই তো প্রফেশনাল, তা তিনিও একটা দক্ষতার সঙ্গে করছেন, তাতেও কিন্তু এই সমস্যাটা মিটে যাওয়ার কথা ছিল এতদিনে। তবুও যদি না মেটে তাহলে জানবেন সমস্যাটা কিন্তু এখানে অন্য রকম। এই যে ছায়ামূর্তি দুটো আমি দেখলাম, তা তখন শিখাদেবী বলছেন যে হ্যাঁ, এরকম একটা পুরুষ আর একটা মহিলাকে আমিও দেখতে পেয়েছি ওই ওর চেম্বারের, মানে একতলায় যে চেম্বারটা আছে ওই ঘরের কর্নারটাতে। প্লাস আমি মাঝে মধ্যেই এখানে একটা প্রেজেন্স ফিল করি, যখন রান্না করি মনে হয় যেন ঘাড়ের কাছে কেউ নিঃশ্বাস ফেলছে, বা আঁচলটা ধরে পেছন থেকে কেউ টানলো, আমি ঘুরে দেখছি যে কেউ নেই, বা মনে হলো পাশ থেকে কেউ মানে পেছন দিক থেকে কেউ সরে গেল, বা আমি হয়তো টিভি দেখছি বসে, বা একটা কোনো বই টই কিছু পড়ছি, আমার মনে হচ্ছে পেরিফেরাল যে ভিশন, যেটা মানে আশপাশের যে ভিশনটা, তা এই ভিশনটাতেও আমার মনে হচ্ছে যেন কেউ আমাকে দাঁড়িয়ে অবজার্ভ করছে, দেখছে, এগুলো আমারও মনে হয়েছে। কিন্তু
কি করব, কোথায় যাব, কার কাছে সাহায্য চাইব। তা তখন নিহারবাবু বললেন যে দেখুন, এতদিন ধরে হ্যাঁ হতে চললো, আপনারা এই বাড়িতে এসছেন প্রায় 1 বছরের কাছাকাছি হতে চলেছে, আয় রোজগার এরকমভাবে কম, হ্যাঁ মানে কিছুই প্রায় হচ্ছে না, তার উপরে এরকম সমস্ত সিমটম। তা আপনারা রয়েছেন কি করে? আপনাদের তো এতদিনে কোনো একজন কারোর কাছে যাওয়া উচিত ছিল। যাই হোক, আপনি চিন্তা করবেন না, আপনি একটা কাজ করুন। আমার পরিচিত এক ব্যক্তি রয়েছেন যিনি একজন সাধক, তার কিন্তু এরকম বিভিন্ন বাস্তুতে যদি এরকম কিছু সমস্যা থাকে বা কোনো মানুষের জীবনে যদি এরকম প্রবলেম আসে, তিনি কিন্তু সেই ব্যাপারগুলোকে সলভ করতে পারেন এবং তার যথেষ্ট জনপ্রিয়তা আছে, যথেষ্ট নামডাক আছে এবং এরকম কেস তিনি এর আগেও প্রচুর হ্যান্ডেল করেছেন। এটা কিন্তু ওনার কাছে নতুন কোনো ব্যাপার নয়। তখন যা হয় আর কি, বিপাকে পড়লে আর তো কোনো উপায় থাকে না মানুষের কাছে। তা তখন স্বপনবাবু, তার স্ত্রী, মানে প্রত্যেকেই এই ব্যাপারটাতে সায় দিলেন। তা নিহারবাবু কী করলেন, ওই ব্যক্তিকে একদিন ওনাদের বাড়িতে আনলেন এবং সেই ব্যক্তি ওখানে এসে, তার চেহারাও একজন সাধকেরই মতো চেহারা, মানে তার পরিধেয় যে বস্ত্রগুলো যেগুলো ছিল, যেই জামা কাপড়গুলো উনি পরেছিলেন সেগুলো একটা সাধকেরই মতো, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে লাল চন্দনের টিকা। এবার উনি বাড়িটাতে পা রেখেই উনি বললেন যে এই জমিটাতে কিছু একটা অশুভ কর্ম করা আছে, এটা প্রচণ্ড রকম একটা নেগেটিভ কোনো ক্রিয়া করা হয়েছে এই বাড়িটার ওপর মানে এই জমিটার ওপর করা হয়েছে। আমি দেখছি কি করা যায়, কিন্তু এই বাড়ির ভাইবস আমার একদমই ভালো লাগছে না। এই বাড়িটার যে এনার্জিটা, হ্যাঁ যেটা অরাটা, সেই অরাটা আমার কাছে প্রচণ্ড রকম নেগেটিভ লাগছে। একটা দম বন্ধ করা একটা পরিস্থিতি আমি অনুভব করছি। আমি দেখছি কতদূর কী করা যায়। এই বলে তিনি চলে গেলেন, বললেন যে আমি কয়েকদিন বাদে জানাবো। এই বলে এই যে উনি চলে গেলেন, অদ্ভুতভাবে উনি কিন্তু আর কোনো রকম যোগাযোগ করেননি। না নিহারবাবুর সঙ্গে যোগাযোগ করেছেন, নিহারবাবুর রেফারেন্সেই উনি গেছিলেন, না স্বপনবাবুর সঙ্গে উনি যোগাযোগ করেছেন, মানে কমপ্লিটলি অফ হয়ে গেলেন। এবং ওনাকে যখন ফোন করা হতো সেই ফোন কিন্তু উনি ধরতেন না, বা ধরলেও তিনি বলতেন আমি একটু ব্যস্ত আছি, পরে জানাচ্ছি। এরকমভাবে ঘোরাতে ঘোরাতে আরও দিন কতক কেটে গেল, সমস্যার তো কোনো সমাধান হলোই না। এইবার স্বপনবাবু নিহারবাবুর ওপর একটুখানি অফেন্ডেডও হলেন যে তুই এমন একজনকে নিয়ে এলি যিনি দায়িত্ব নিয়ে কোনো কাজটা করতেই পারলেন না, জাস্ট এসে দেখে চলে গেলেন। তো এরকমভাবে কি আর আমরা সমস্যা থেকে বেরোতে পারবো? তা নিহারবাবু বললেন যে আমি আর কি বলবো বল, উনি ফোনটাও ধরছেন না, ঠিকমতো যোগাযোগ করছেন না, আমি আর কি করতে পারি এখানে? আমি খুব বেশি হলে ওনার বাড়িতে যেতে পারি, কিন্তু সেটা গিয়েও আমার মনে হয় না খুব একটা কাজ হবে। কাজ হয়ও নি। নিহারবাবু সত্যিই ওনার বাড়িতে গেছিলেন, কিন্তু উনি অদ্ভুতভাবে নিহারবাবুর সাথে আর কোনো রকম কথাবার্তাই বলতে চাননি। তো এরকমভাবে চলতে থাকলো, সমস্যার তো কোনো সমাধান হলো না। এবার একদিন রাতে কি হলো, স্বপনবাবু ডিনারের পর বারান্দায় একটুখানি পায়চারি করছেন। পায়চারি করতে করতে উনি নানান রকম কথা ভাবছেন যে কীরকমভাবে আবার নতুন করে কাজটা শুরু করা যায়, কেন আমার এত ডাউনফল হবে, আমি কি কাজ জানি না, আমার কি কোনো দক্ষতা নেই, আমার নাম তো আগে লোকে এক ডাকে চিনতো, তাহলে আজকে আমার এরকম কেন পরিণতি হলো, এইরকম নানান রকম চিন্তা ভাবনা নিয়ে উনি বারান্দায় পায়চারি করছেন। করতে করতে যখন বারান্দার একদম একটা কর্নারে গিয়ে উনি দাঁড়িয়েছেন, দাঁড়ানোর সাথে সাথেই দেখছেন, মানে যেই জায়গাটায় উনি দাঁড়িয়েছেন তার পাশেই বারান্দার, মানে বাড়িটার পাঁচিল আর কি, এটা দোতলার বারান্দায় উনি রয়েছেন, বাড়িটার পাঁচিলটা ওপর থেকে দেখা যাচ্ছে, আর পাঁচিলের গা ঘেঁষে একটা পেয়ারা গাছ, মানে ওনাদের কম্পাউন্ডের মধ্যেই পেয়ারা গাছটা, সেই পেয়ারা গাছটা উঠেছে। উনি দেখছেন যে পেয়ারা গাছটা অদ্ভুত রকমভাবে দুলছে, অর্থাৎ তার পাতাগুলো প্রচণ্ড রকমভাবে আলোড়িত হচ্ছে এবং গাছটাকে জোরে কেউ যদি ঝাঁকায়, অনেকে মিলে একসাথে বল প্রয়োগ করে যদি একটা গাছকে ঝাঁকানো হয়, তাহলে সেই গাছটা যেরকমভাবে ঝাঁকবে ঠিক সেরকমভাবে সেই গাছটা, সেই পেয়ারা গাছটা কিন্তু ঝেঁকে চলেছে। আর সবথেকে অদ্ভুত ব্যাপার হলো কাউকে কিন্তু দেখা যাচ্ছে না, অর্থাৎ গাছটা আপনা আপনি এরকমভাবে, মানে এরকম হচ্ছে, কিন্তু নিচে দাঁড়িয়ে কেউ যে ঝাঁকাচ্ছে কাউকে কিন্তু দেখা যাচ্ছে না। এদিকে চারদিক গুমোট, কোনো রকম হাওয়ার লেশমাত্র নেই, হাওয়া এসেও যে গাছটাকে দোলাচ্ছে সেটাও সম্ভব না, আর যদি হাওয়া দেয়ও তাতে এমন কিছু হাওয়া দেবে না যার ফলে গাছটা ওরকমভাবে দুলবে। মানে রীতিমতো আপনারা জানবেন, মানে যারা 2020 সালে আমফান ঝড়টাকে দেখেছেন, সেই ঝড়টা, সেই মারাত্মক একটা ঝড়
এসে যখন সমস্ত গাছপালা তছনছ করে দিয়েছিল, তখন গাছগুলো যেরকমভাবে নড়ছিল ঠিক সেই রকম, মানে অতটা হাই ইন্টেন্সিটিতে না হলেও মানে মোটামুটি প্রায় সেরকমভাবেই কিন্তু গাছটা নড়ছে। এইবার স্বপনবাবু ওটার দিকে মানে একদম হতচকিত হয়ে তাকিয়ে রয়েছেন। কিছুক্ষণ বাদে সেই গাছের ঝাঁকুনিটা থামলো, গাছটা আবার নর্মাল অবস্থায় এসে দাঁড়ালো, চারদিক পাতা টাতা ছড়িয়ে পড়েছে। তারপরেই স্বপনবাবু কিন্তু শুনতে পেলেন একটা হাসির আওয়াজ, সেটা কিন্তু ওই নিচে ওই গাছটার কাছ থেকেই এলো, এবং সেই হাসির আওয়াজটা মনে হলো ওনার গাছের ওখান থেকে সরে গিয়ে সামনের পুরো উঠোনটাকে কভার করে মিলিয়ে গেল, আওয়াজটা যেন বন্ধ হয়ে গেল। এবার এইটা ঘটাতে উনি প্রচণ্ড রকম ভয় পেয়ে ঘরের মধ্যে চলে এলেন, হাঁপাতে হাঁপাতে রীতিমতো। এসে তারপর শিখাদেবীকে ব্যাপারটা বললেন। এইবার শিখাদেবী একদম নিজেকে সামলাতে না পেরে ঝরঝর করে কেঁদে ফেললেন। কেঁদে ফেলে বললেন যে এটা আমাদের সাথে কি হচ্ছে, আমাদের সাথে এটা কি হচ্ছে, কেন হচ্ছে, কেন আমরা কি পাপ করেছি, কি অন্যায় করেছি যে আজকে আমাদেরকে এরকম একটা দিন দেখতে হচ্ছে। তোমার আয় রোজগার নেই, আমিও কিছু করি না, আমি সামান্য একজন গৃহবধূ, কিছু যে করব তারও আমার উপায় নেই, আমার সেই যোগ্যতাও হয়তো নেই। ছেলে মেয়ে দুটোকে একটা স্কুলে পড়ানো হচ্ছে, তাদের টিউশন ফিজ এরপরে কী করে দেব, ওদেরকে মনে হচ্ছে স্কুল ছাড়িয়ে দিতে হবে। আমরা কি এমন অন্যায় করেছি, কি এমন পাপ করেছি, কার প্রতি আমরা কি অন্যায় করেছি আমরা জানি না, যার ফলে আমাদেরকে এই করতে হচ্ছে। এরপরে আর্থিক অনটন যেদিকে যাচ্ছে, পুরো পরিবারকেই না রাস্তায় নেমে ভিক্ষে করতে হয়। তো এই রকমভাবে স্বপনবাবু আর ওনার স্ত্রীর মধ্যে যখন কথাবার্তা চলছে, ইন দ্য মিনওয়াইল কী হচ্ছে, স্বপনবাবুর ছেলে, ওর নাম হচ্ছে সুদীপ, সেই ছেলেটি কি করেছে, বাথরুমে গেছে, ঘুমাতে যাওয়ার আগে বাথরুমে গেছে। তখন রাত হয়ে গেছে, সবার ডিনার হয়ে গেছে, এবারে সবাই শুতেই যাবে। তো এবার বাথরুমে গেছে, বাথরুমে গিয়ে দরজাটা বন্ধ করেছে। কিছুক্ষণের মধ্যেই বাথরুমের ভেতর থেকে শোনা যাচ্ছে সুদীপের চিৎকার। অত্যন্ত ভয় পেয়ে গিয়ে সে তার বাবা মায়ের নাম ধরে ডাকছে এবং মারাত্মক রকমভাবে চিৎকার করছে, এবং সেই চিৎকারটা কিন্তু ধীরে ধীরে কান্নায় পরিণত হলো। বারবার সে ভেতর থেকে বলে চলেছে, মা বাবা তোমরা যে করেই হোক দরজাটা খোলো, আমি কিছুতেই দরজা খুলতে পারছি না, মনে হচ্ছে কেউ যেন আমাকে আটকে দিয়েছে বাথরুমের মধ্যে, বাথরুমের আলোটাও পর্যন্ত নিভে গেছে, আমার মনে হচ্ছে আমি শ্বাস আটকে এখানেই মারা যাব, এরকমভাবে বলছে। এইবার একটা বাচ্চা, একটা শিশু, সে যদি বাথরুমে ঢুকে এরকম কথা বলে, আর বাথরুমের দরজার ওপর ভেতর থেকে বারবার করে, কাঠের দরজা, এমন না যে প্লাইয়ের মানে ওই আজকালকার দিনে যেগুলো হয়েছে না প্লাস্টিকের যে দরজাগুলো, তা সেগুলোকে অনেক সময় জোর খাটিয়ে ভেঙে ফেলা যায়, কিন্তু একটা বাচ্চার শরীরে আর কতই বা জোর আছে যে একটা কাঠের দরজাকে সে ভাঙবে, সে তো আর ভাঙতে পারে না। তা এইটা শোনার পর যে কোনো মা বাবাই প্রচণ্ড রকম উদ্ভ্রান্ত হয়ে পড়বে, দিশেহারা হয়ে পড়বে। স্বপনবাবুর ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম হলো না। শিখাদেবীও চেঁচিয়ে উঠলেন, নিয়ে তারা বাইরে থেকে দরজাটাকে খোলার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই দরজা খুলছে না। এবং সবথেকে অবাক করা বিষয় হলো, এবং সবথেকে ভয়ঙ্কর বিষয় হলো, স্বপনবাবু বলছেন আমাকে, বলতে বলতে আমি দেখছিলাম তখনও উনি কেঁপে কেঁপে উঠছেন, মানে এত বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা, সেটা যখন উনি ন্যারেট করছেন আমার কাছে, তখন দেখছি উনি এখনও কিন্তু এটার রেশ কাটিয়ে উঠতে পারেননি ভালো করে। উনি দেখছেন যে দরজাটার যে হুড়কো, যে হ্যাজবোল্টটা, সেটা আপনা থেকেই খুলছে আর বন্ধ হচ্ছে, খুলছে আর বন্ধ হচ্ছে। এই দৃশ্যটা কিন্তু উনি নিজে ওনার চোখের সামনে দেখেছেন। এবার কি করবেন উনি পুরো দিশেহারা হয়ে ধপ করে বসে পড়েছেন মাটির ওপর। শিখাদেবী কপাল চাপড়ে কাঁদছে। সুদীপের যে দিদি, তার মেয়েটির নাম হচ্ছে পারমিতা, সেও বাইরে বেরিয়ে এসে, সে পড়াশোনা করছিল বোধহয়, সেও বাইরে বেরিয়ে এসে তার ভাইয়ের এরকম একটা পরিণতি দেখে সেও কিন্তু অঝরে কেঁদে চলেছে। ঠিক সেই মুহূর্তে একটা অদ্ভুত ব্যাপার ঘটল, সেটা হলো পুরো ঘরটা যেন ভরে উঠল চন্দনের গন্ধে, একটা অপূর্ব তার সুবাস, মানে অদ্ভুত সুন্দর একটা চন্দনের গন্ধ পুরো ঘরটাতে ছড়িয়ে পড়ল। এবং এই যে হ্যাজবোল্টটা এতক্ষণ ধরে খুলছিল বন্ধ হচ্ছিল, খুলছিল বন্ধ হচ্ছিল, সেটা এবার থেমে গেল, সেই হওয়াটা থেমে গেল। আর দরজাটাকে মনে হলো যেন মানে একদম পুরো স্টাক হয়ে যাওয়া দরজা, যেটাকে এতক্ষণ ধরে মানে পাথরের মতো শক্ত হয়ে গেছিল, 1 ইঞ্চিও এদিক ওদিক নড়ানো যাচ্ছিল না, সেই দরজাটা মনে হলো যেন একটুখানি ফাঁক হয়ে খুলে গেল। এবার সেটা হওয়ার সাথে সাথে স্বপনবাবু একদম হুড়মুড় করে মানে দরজাটাকে ঠেলে ভেতরে ঢুকে, সুদীপ ততক্ষণে অজ্ঞান হয়ে পড়ে গেছে মানে বাথরুমের মেঝের ওপর,
তাকে ধরাধরি করে এনে বিছানায় শুইয়ে দেওয়া হলো। ওর তখন 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ওর কিন্তু জ্বর এসে গেল। এই যে জ্বরটা সুদীপের এলো, এই জ্বরটা কিন্তু বেশ কয়েকটা দিন স্টে করলো, ডাক্তার বদ্যি করা হলো, তবে 2-3 দিনের মাথায় কিন্তু জ্বরটা নামলো। এইবার এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, মানে এই যে স্বপনবাবু, এই যে ঘটনাটা ঘটলো সুদীপকে নিয়ে, যখন মোটামুটি ওর একটু জ্বরটা ছাড়ছে, ও যখন একটু সুস্থ হওয়ার পরিস্থিতিতে যাচ্ছে, তখন একদিন শিখাদেবীর সঙ্গে স্বপনবাবু বসে একটুখানি কথাবার্তা বলছিলেন। নিয়ে বললেন যে দেখো, আমার খুব অবাক লাগছে একটা ব্যাপার ভেবে, সেদিন যখন সুদীপ মানে বাথরুমের মধ্যে আটকা পড়ে গেছিল, তারপরে এই যে অদ্ভুত সুন্দর যে চন্দনের গন্ধটা, এইটার কি রহস্য? আমি তো এইটা কিছুতেই বুঝতে পারছি না, এইটার কোনো রহস্য তো আমি বুঝতে পারছি না। এবং এই চন্দনের গন্ধ আসবার পরেই ওই দরজাটা খুলে গেল আর সুদীপকে আমি ওখান থেকে বার করে আনতে পারলাম, এইটা আমার কাছে কিন্তু একটা বিরাট বড় রহস্য মনে হচ্ছে। এইটার কোনো ব্যাখ্যা কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। এবার ভোগান্তি তো আর পেছন ছাড়ে না। কেন ভোগান্তি, কী কারণে ভোগান্তি, এটা যখন আপনাদেরকে বলবো তখন আপনারা হাঁ হয়ে যাবেন, মানে মানুষ এতটাও নিকৃষ্ট হতে পারে। এবারে কি হলো, সুদীপের যেই শরীরটা ঠিক হলো, মানে মোটামুটি একটু সুস্থতার দিকে ও গেল, ঠিক তারপরেই কিন্তু ওই পারমিতা, মানে সুদীপের যে দিদি, তার কিন্তু তার উপরে এবার একটা অ্যাটাক এলো, একটা অদ্ভুত রকমের অ্যাটাক। কীরকম, মাঝে মধ্যেই দেখা যাচ্ছিল যে ও যখন ঘুম থেকে উঠছে পারমিতা, তখন কিন্তু ওর ঘুম, মানে ঘুম থেকে ওঠার পর আমরা সাধারণত কী হয়, রাতে যখন একটা সাউন্ড স্লিপ আমাদের হয়, একটা খুব ভালো একটা নির্বিঘ্নে যখন আমরা ঘুমাই উইদাউট এনি ডিস্টারবেন্স, তাহলে ঘুম থেকে উঠবার পর আমাদের স্বাভাবিকভাবেই একটুখানি ফ্রেশ লাগে, একটু এনার্জেটিক লাগে। আমরা যখন চোখে মুখে জলের ঝাপটা দিই, তারপরে দাঁত টাত মেজে চা খাই, তারপরে আমাদের প্রচণ্ড রকম এনার্জেটিক লাগে। এবার পারমিতা বলে যে মেয়েটা, সে কিন্তু ঘুম থেকে ওঠার পর আর সেই এনার্জিটা সেরকমভাবে আর পাচ্ছে না। ওর মনে হচ্ছে পুরো এনার্জিটাকে কেউ ড্রেন আউট করে দিয়েছে, ওর শরীরের মধ্যে থেকে নিংড়ে নিয়েছে। ওর চোখের তলায় কিন্তু একটু একটু করে কালি পড়া শুরু হলো, ওর শরীর কিন্তু একটু একটু করে শুকিয়ে যেতে শুরু করলো, আর সবথেকে বড় কথা, ওর শরীরে কিন্তু আঁচড়ের দাগ, এটা কিন্তু লক্ষ্য করা গেল। আর সবথেকে বড় কথা হলো, এখানটা আরেকবার যাচ্ছি, আর আরও একটা ব্যাপার ওর সঙ্গে হলো, সেটা হচ্ছে ও কিন্তু স্কুলে যাওয়ার প্রতি একটা অনীহা প্রকাশ করতে শুরু করলো। এই ব্যাপারটাতে কিন্তু, মানে আগে যেরকম একটা উদ্যম নিয়েও স্কুলে যেত, স্কুল সচরাচর একটা কামাই করার কিন্তু প্রবণতা ওর মধ্যে ছিল না, যেটা অনেক বাচ্চার মধ্যেই দেখা যায় যে আমি আজকে স্কুলে যাব না, ভালো লাগছে না। এই ব্যাপারটা কিন্তু ওই পারমিতার মধ্যে কিন্তু ছিল না, এই স্বভাবটা ওর মধ্যে ছিল না। ও কিন্তু স্কুলে যেতে চাইতো, কিন্তু অদ্ভুতভাবে দেখা গেল ওর স্কুলে যাওয়ার ইচ্ছেটাও চলে গেছে। এবার শিখাদেবী জোরজারি করে পাঠানোর চেষ্টা করতেন। স্বপনবাবু বললেন যে যাকে যেতে চাইছে না যখন, ছাড়ো, শরীরটাও তো ভালো নেই, 2-1 দিন বাড়িতে থাকুক, একটু রেস্ট নিক, পরে যখন স্বাভাবিক হবে আবার যাবে। এবার এরকম একদিন বাড়িতে রয়েছে পারমিতা, স্বপনবাবু কি একটা কাজে যেন বাইরে বেরিয়েছেন, সুদীপ তখন স্কুলে। তখন পারমিতা কি করছে, ড্রয়িং রুমে ওদের যে সোফাটা রয়েছে সেই সোফার ওপরে বসে টিভি চালিয়েও একটা কার্টুন নাকি একটা দেখছে, আর শিখাদেবী তখন রান্নাঘরে রান্না করছেন। এইবার রান্নাঘর থেকে ভদ্রমহিলা বেরিয়ে এসে টেবিলের ওপর খাবারের পাত্রগুলো রাখবেন, হঠাৎ উনি দেখলেন যে ওর মেয়ে যে বসে রয়েছে, পারমিতা যে বসে রয়েছে, ওর ঠিক পিছনে সেই মহিলাটা, মানে যাকে মাঝে মধ্যেই এই বাড়িতে উনি দেখতে পেয়েছেন, সেই মহিলাটা দাঁড়িয়ে রয়েছেন। শিখাদেবীর সঙ্গে চোকাচুকি হবার সাথে সাথেই উনি মিলিয়ে যান, এবং উনি মিলিয়ে যাওয়ার সাথে সাথেই দেখা যায় যে পারমিতার যে দেহটা, শরীরটা, সেটা আস্তে আস্তে কিন্তু সোফার ওপর ঢলে পড়ল। এবার এটা দেখে উনি তড়িঘড়ি গিয়ে মেয়েকে জাপটে ধরেছেন, জাপটে ধরতে গেছেন কিন্তু পারলেন না, কারণ মেয়ের শরীরটা, পারমিতার শরীরটা তখন একটা জ্বলন্ত কয়লার মতো গরম হয়ে গেছে, কপাল গরম, কান এবং নাক দিয়ে গরম নিঃশ্বাস বেরোচ্ছে, মানে মারাত্মক জ্বর বলতে যেটাকে বোঝায় সেটাই। উনি তখন সঙ্গে সঙ্গে স্বপনবাবুর সঙ্গে যোগাযোগ করলেন, স্বপনবাবু বাড়ি এলেন, বাড়িতে এসে তড়িঘড়ি মেয়েকে নিয়ে তিনি চলে গেলেন ডাক্তারের চেম্বারে। এবার ওনারই পাড়ার মধ্যে একজন ডাক্তার আছেন, মানে তিনি একজন চাইল্ড স্পেশালিস্ট, মানে তার কাছেই আর কি যান ওনারা, ওদের শরীর টরীর খারাপ হলে। তিনি দেখলেন ওই পারমিতাকে, দেখে কিছু ওষুধ দিলেন, দিয়ে বললেন যে এই জ্বর কিছুদিন আগে তো মানে
স্বপনবাবুর সঙ্গে তো ওনার একটা আলাপ পরিচয় আছেই। বললেন যে কিছুদিন আগে তোমার ছেলেও তো জ্বরে পড়েছিল, তাকেও তো আমি একই ওষুধ দিয়েছি, এর ক্ষেত্রেও আমি একই ওষুধ দিচ্ছি। তা তুমি একটু অবজার্ভ করো যে জ্বরটা যদি নেমে যায় তাহলে তো ভালো, কিন্তু ওর যেরকম জ্বর এসছে, ওর টেম্পারেচার যেটা দেখাচ্ছে, মানে প্রায় 104 হয়ে গেছে ওর টেম্পারেচার যেটা দেখাচ্ছে, এইটা যদি না নামে, একটুও যদি না নামানো যায় ওষুধ দিয়ে, তাহলে কিন্তু আমি সাজেস্ট করব ওকে হাসপাতালে ভর্তি করতে হবে। মানে এই পরিবারের ওপর খারাপ সময়টা আরও বেশি করে যেন চলে আসছে। বলাই বাহুল্য যে এই ওষুধে কোনো কাজ হলো না। আলটিমেটলি কিন্তু সেই পারমিতাকে হাসপাতালে ভর্তি করা হলো। এবার ভর্তি করার পর সেই স্বপনবাবু আমাকে বলছেন যে দেবাদীপ, আমি যখন আমার মেয়েকে হাসপাতালে ভর্তি করে আমার বাড়িতে ঢুকছি, পুরো বাড়িটাকে না আমার একটা প্রেতপুরী মনে হচ্ছে। এই যে বাড়িটা, দোতলা বাড়িটা মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে, একটা দিন যখন এই বাড়িটাকে খুব আশা নিয়ে, খুব স্বপ্ন নিয়ে, হ্যাঁ, নানান রকম মানে কি বলবো, ভাবনা চিন্তা নিয়ে একটা প্ল্যানিং, ফিউচার প্ল্যানিং করে আমরা বাড়িটা বানিয়েছিলাম আমি, হ্যাঁ, আমার সাধের বাড়ি, মানে বাড়িটা বলতে পারেন না আমার বুকের কলজের মতো। সেই বাড়িটাতে যখন আমি সেদিন ঢুকছি, মনে হচ্ছে যেন বাড়িটা আমাকে গিলে খেতে আসছে। এতটাই নেগেটিভ সেই বাড়িটার ভাইবস আমি সেদিন অনুভব করেছিলাম। তো যাই হোক, এরকমভাবে তো হলো। এইবার ঘটনাটা একটা ঘটে যে একদিন রাতে স্বপনবাবু একটা অদ্ভুত স্বপ্ন দেখেন। এই পারমিতাকে ভর্তি করার একদিন পরেই এই ঘটনাটা ঘটেছে। এর মধ্যে কিন্তু পারমিতা জ্বরও নামেনি, জ্ঞানও ফেরেনি, ওর শুধু শ্বাসটুকু চলছে। মানে শিখাদেবী তো নাওয়া খাওয়া বন্ধ করে দিয়েছেন, সারাটা দিন ঠাকুরের আসনের সামনে পড়ে থাকেন, মাথা কুটে কুটে উনি পাগল হয়ে যান, উন্মাদের মতো করতে থাকেন, কোনো কিছুই ওনার আর ভালো লাগে না। সুদীপও একটা ডিপ্রেশনের মধ্যে চলে গেছে নিজের দিদিকে নিয়ে। সবাই ভাবলো যে এই যাত্রা বোধহয় আর ওকে বাঁচানো যাবে না। এবার একদিন রাতে স্বপনবাবুর একটুখানি চোখটা লেগে আসে। সেদিন একটা অদ্ভুত স্বপ্ন উনি দেখেন। উনি দেখছেন যে, দেখুন একটা কথা বলি আপনাদের, মানে স্বপ্নটাকে বলার আগে, অশুভ শক্তি যতই আপনাদের পেছনে তাড়া করুক না কেন, ধাওয়া করুক না কেন, বা আপনাদের জীবনটাকে দুর্বিষহ করে তুলুক না কেন, শুভ শক্তির সামনে কিন্তু তার কোনো না কোনো দিন পরাজয় ঘটবেই। যদি আপনার কর্ম ঠিক থাকে, যদি আপনি নিজে সৎপথে থাকেন, নিজে যদি কোনো রকম অসৎ কর্ম না করে থাকেন, তাহলে জানবেন অবশ্যই যে কোনো শুভ শক্তি সে যে রূপেই আসুক না কেন, যেভাবেই আসুক না কেন, আপনাদেরকে কিন্তু বিপন্মুক্ত করে তবেই সে ছাড়বে। তা স্বপনবাবুর ক্ষেত্রেও সেরকম একটা ব্যাপার হলো। উনি একটা স্বপ্ন দেখলেন সেদিন রাতে। কি দেখলেন? উনি দেখলেন যে উনি বিছানার ওপর উঠে বসে রয়েছেন। সেই অদ্ভুত সুন্দর চন্দনের গন্ধটা উনি পেলেন ওই স্বপ্নের মধ্যেই। আমার একটা মানে ধারণা ছিল যে স্বপ্নের মধ্যে লোকে শুনতে পায়, দেখতে পায়, সবই হয়, কিন্তু স্বপ্নের মধ্যে মানুষ গন্ধ পায় না। কিন্তু আমি পরে ব্যাপারটা নিয়ে রিসার্চ করলাম, করে দেখলাম কিছু স্বপ্ন এরকম থাকে, খুব লিমিটেড, মানে হয়তো 100টার মধ্যে 2টো কি 3টে হয়তো এরকম হয়, যে কিছু স্বপ্নে কিন্তু এই স্মেলিং সেন্সটাও কিন্তু কাজ করে, অর্থাৎ গন্ধ পাওয়ার ব্যাপারটাও কিন্তু কাজ করে। তা স্বপনবাবুর সঙ্গে কিন্তু সেদিন সেই ব্যাপারটাই ঘটল। উনি বললেন যে আমি স্বপ্নের মধ্যেই বুঝতে পারছি পুরো ঘরময় চন্দনের গন্ধটা ছড়িয়ে পড়েছে। আমি খাটের ওপর উঠে বসে রয়েছি এবং আমার মনে হচ্ছে আমার শরীরের পাশে, মানে আমার খাটের ঠিক পাশটাতে কেউ যেন একটা এসে দাঁড়ালো। কিন্তু আমি সেই মোমেন্টে, কেউ যে এসে দাঁড়াচ্ছে সেই মোমেন্টটাতে আমি কিন্তু ভয় পাইনি, উল্টে আমার মধ্যে একটা পজিটিভ ফিলিংস এসছে। এবার হঠাৎ করে আমি শুনতে পেলাম আউট অফ নোওয়্যার, কাউকে কোথাও দেখা যাচ্ছে না, একদম শূন্যের মধ্যে থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, যেটা স্বপনবাবুকে বলছে যে কিরে স্বপন, তুই এমন বিপদে পড়েছিস, তুই আমার নামটা একবারও নিলি না, আমার কথাটা একবার মনে করলি না? এটাকেই কি বিপদকালে বুদ্ধিনাশ বলে? তোর ক্ষেত্রেও কি সেই জিনিসটা হলো? তুই কি আমার কথাটা একবারও ভাবলি না? তা কণ্ঠস্বরটা শুনে স্বপনবাবু রীতিমতো চমকে উঠলেন। কারণ আর কিছুই নয়, এই কণ্ঠস্বর হচ্ছে ওনার ওই গুরুমায়ের কণ্ঠস্বর, যিনি কিন্তু আজ থেকে প্রায় বছর 2 আগে দেহ রেখেছিলেন। তা স্বপনবাবু মানে একদম হতচকিত হয়ে গেছেন। তা তখন সেই গুরুমা বলছেন যে দেখ, আমি কিন্তু সবই জানি। সেদিন তোর ছেলে সুদীপ, সে যখন বাথরুমে আটকা পড়েছিল,
সেদিন কিন্তু আমি এসে বাঁচিয়েছি। তোর বিপদ কাটেনি, তুই একটা গুরুতর বিপদের মধ্যে পড়েছিস। তোর বাড়িতে কিন্তু দুটো প্রেতাত্মা বসবাস করছে, একবার তুই তোর সামনে তাকিয়ে দেখ। এবার স্বপনবাবু সামনে তাকালেন, দেখলেন যে ওনার ঠিক বিছানা যেটা, মানে খাট যেটা, তার ঠিক উল্টো দিকে, পুরোটাই কিন্তু স্বপ্নের মধ্যেই ঘটছে, উল্টো দিকে যে আলমারিটা রয়েছে ঠিক তার পাশেই ওই পুরুষ আর ওই মহিলা তাদের অবয়ব দুটোকে দেখতে পেলেন। তারা বারবার করে স্বপনবাবুর খাটটার দিকে এগিয়ে আসতে চাইছেন, কিন্তু এগিয়ে আসতে চেয়েও পারছেন না, পিছিয়ে যাচ্ছেন। তখন সেই গুরুমায়ের কণ্ঠস্বর বলে উঠল, আমি যতক্ষণ এখানে থাকবো ওদের ক্ষমতা নেই তোর কাছে আসবার বা তোর কোনো ক্ষতি করবার। একটা কথা জেনে রাখ, তুই যে বিপদের মধ্যে পড়েছিস সেই বিপদ মানে প্রায় কেটেই এসছে বলতে পারিস, আর 2 থেকে 3 দিন একটু কষ্ট সহ্য কর। তখন বলছে যে আমি কি কষ্ট আর সহ্য করব, আমি তো কোনো মানুষকেই, মানে স্বপনবাবু বলছেন ঝরঝর করে কেঁদে ফেলে, যে আপনি আমাকে পথ দেখান গুরুমা, আপনি ছাড়া যে আমি অচল, আমি কি করব আমি কিছুই বুঝে উঠতে পারছি না, আমি কার কাছে যাব, কার দ্বারস্থ হব। আমার এক বন্ধু একজনের সন্ধান দিয়েছিলেন, তিনি এসে কাজটা করলেনই না, আর কোনো রকম যোগাযোগই রাখলেন না, তাহলে আমি কোথায় যাব, কার কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করব। তখন সেই গুরুমা বললেন যে দেখ বাবা, একটা কথা বলি, সব কাজ সবার জন্য নয়, তোর উপকার হয়তো অন্য কারোর দ্বারা লেখা আছে, অন্য কারোর দ্বারা তুই হয়তো উপকৃত হবি, তাহলে সেই মানুষটাকেই তো খুঁজে বার করতে হবে। সে ছাড়া অন্য কেউ, যে কেউ তোকে সাহায্য করতে আসুক না কেন বা ইচ্ছা প্রকাশ করুক না কেন সাহায্য করবার, সে কিন্তু সেই কাজটা করে উঠতে পারবে না, কারণ তার দ্বারা তোর উপকার লেখা নেই। তখন স্বপনবাবু বলছেন যে আমি কি করে বুঝবো যে কার দ্বারা আমি উপকৃত হব, আমি সেই মানুষটাকে পাবো কিভাবে। তখন সেই গুরুমা বললেন যে দেখ স্বপন, একটা কথা বলি, পরশু দিন, মানে যেই দিন রাতে ঘটনাটা ঘটছে তার পরের দিন ভোরে, পরশু দিন না তার পরের দিন ভোরে হচ্ছে মহালয়া, মহালয়ার পুণ্যতিথি। এই মহালয়ার দিনে পিতৃতর্পণের উদ্দেশ্যে বহু মানুষ গঙ্গার ঘাটে জড়ো হয়। তুই সেই গঙ্গার ঘাটে যাবি, সেখানে একজন মানুষ তোর জন্য কিন্তু অপেক্ষা করবেন, দুজন তোর জন্য অপেক্ষা করবেন। যাবার সময় একটুখানি বাড়ির মাটি কালেক্ট করে নিয়ে যাবি। এই যে দুজন মানুষ তোর জন্য অপেক্ষা করবেন, তারাই কিন্তু তোকে ঠিক খুঁজে বার করে নেবেন, তোকে আর কিচ্ছু করতে হবে না, তুই শুধু ওখানটায় যা। আর একটা কথা বলে রাখি, আগামীকালের যে রাতটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রাত তোর জন্য। নানান রকমভাবে তোকে কিন্তু ফ্যাসাদে ফেলার চেষ্টা করা হবে। একটা কথা মনে রাখবি স্বপন, যা দেখবি যা শুনবি সেগুলোকে সত্যি বলে ধরবি না, সবটাই কিন্তু মায়াজাল, এই কথাটা কিন্তু মাথায় রাখিস। এরপরেই ঠিক মানে এই কথাটা বলার পরেই মানে গুরুমার কণ্ঠস্বর আর শোনা যায় না, আর ওই মোমেন্টটাতেই কিন্তু স্বপনবাবুর ঘুমটা ভেঙে যায়। উনি বুঝতে পারেন যে উনি একটা স্বপ্ন দেখছিলেন, কিন্তু এই রকম একটা জীবন্ত স্বপ্ন, এমন একটা স্বপ্ন যেখানে প্রত্যেকটা ইনসিডেন্ট, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ঘটনা একদম ছবির মতো পরিষ্কার মস্তিষ্কের মধ্যে একদম গেঁথে থাকে, মানে সেটাকে তখন আর স্বপ্ন বলে মনে হয় না, সেটাকেই যেন মনে হয় ঘোর বাস্তব। স্বপনবাবু বললেন যে আমি এখনও, দেবাদীপ, আমি এখনও কিন্তু এই স্বপ্নটা ভুলতে পারি না। আর গুরুমায়ের বলা ওই যে শেষের কথাগুলো, যে যা দেখবি যা শুনবি জানবি সবই মিথ্যা, কোনোটাই সত্যি নয়, সবটাই একটা মায়া জাল, এই কথাগুলো না আমার আজও কিন্তু কানের মধ্যে বাজে। আমার মনে হয় আজও এই কথাগুলো গুরুমা যেন আমার কানের পাশে বলে যাচ্ছেন। কেন সেটা এবারে বুঝতে পারবেন। তাই স্বপ্নের ব্যাপারটা তিনি নিহারবাবু, শিখা দেবী সবাইকে বললেন। বললেন যে ঠিক আছে, গুরুমা যখন বলছেন আমি যাব, কিন্তু আমি জানি না এই স্বপ্ন কতটা কি সত্যি হবে, কারণ আমি যে বিপদের মধ্যে পড়েছি তা একটা স্বপ্নের মধ্যে ভিত্তি করে গঙ্গার ঘাট অবধি যাওয়া, এটা কি ঠিক হবে? ওখানে তো অনেক মানুষের ভিড়, বহু মানুষ ওখানে থাকে, কেউ কারোর দিকে ফিরে তাকানোরও সুযোগ নেই কারোর। হ্যাঁ, সেখানে কে আসবে আমাকে আলাদা করে সাহায্য করতে? ওখানে তো লোকের মাথা লোকে খাচ্ছে, পিতৃতর্পণ হচ্ছে, এর মধ্যে কে আসবে আমাকে সাহায্য করতে? ওখানে যাওয়াটা ওয়েস্টেজ অফ টাইম হবে না? তখন নিহারবাবু বললেন যে দেখ স্বপন, একটা কথা বলি, তুই তোর গুরুমায়ের এই আদেশটাকে অমান্য করিস না। হতে পারে তোর মনে হচ্ছে এটা একটা সামান্য কোনো একটা ড্রিম, জাস্ট একটা স্বপ্ন, কিন্তু সেটা তো নাও হতে পারে। আজকে স্বপ্নের ওপর ভিত্তি করে বহু মানুষ কিন্তু ইতিহাস গড়ে তুলেছেন। তুই দেখ,
এই যে দক্ষিণেশ্বরের যে মন্দিরটা, যেটা এখন সারা পৃথিবীর কাছে জনপ্রিয়, এটাও কিন্তু একটা স্বপ্নের ওপর ভিত্তি করেই রানী রাসমণি তৈরি করেছিলেন। তাহলে তিনি যখন এরকম একটা অতুলনীয় কীর্তি করে যেতে পারেন, তুই হয়তো সেই পর্যায়ে পৌঁছাসনি বা সেই স্তরে পৌঁছাসনি, কিন্তু তাও তোর পরিবার যেখানে বিপাকে পড়েছে, তোর পুরো পরিবার যেখানে প্রভাবিত, তোর মেয়েকে নিয়ে জমে মানুষে টানাটানি হচ্ছে, ডাক্তাররা মাথায় হাত দিয়ে ফেলছে, তারা হাত তুলে দিয়ে বলছে যে আমরা জানি না কি করব। তা এটা তো আমার মনে হয় এটা তোর একটুখানি যাওয়া উচিত। ওনার কথা শুনে উনি যখন তোকে স্বপ্নাদেশ দিয়েছেন তুই কিন্তু যাবি। তা তখন স্বপনবাবু বলছেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাকে যেতেই হবে। এবার নিহারবাবু বললেন যে ঠিক আছে, আমি সকালের দিকে মানে ভোর 4টে, সোয়া 4টে এরকম টাইমে আমি আমার গাড়িটা নিয়ে চলে আসব, এই গাড়িতে করেই আমরা যাব, আমি তোকে এখান থেকে পিক আপ করে নিয়ে তোকে ওখানে গিয়ে ড্রপ করে দেবো, মানে আমি যাব তোর সঙ্গে আর কি, ড্রপ করে দেবো না, আমিও থাকবো তোর সাথে। এইবার সেই দিন রাতে রাতে তো স্বপনবাবুর একটু ঘুমিয়ে নেওয়ার কথা, ভোর ভোর উনি উঠবেন, উঠে স্নান টান করে উনি যাবেন ওখানে। এবার সেই দিন রাতে স্বপনবাবুর কিছুতেই ঘুম আসছে না, একবার এপাশ একবার ওপাশ এরকম তিনি করে যাচ্ছেন। সব সময় মনের মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করছে, একটা ভয় কাজ করছে, একটা দুশ্চিন্তা কাজ করছে, একটা অস্বস্তি কাজ করছে, শরীর গরম হয়ে উঠছে, ঘাম দিচ্ছে, মানে কোনো কিছুতেই কিছু মানে উনি সুবিধা করতে পারছেন না। এবার রাত্রি যখন 2:30 কি 2:45 বাজে, তখন উনি বিছানা ছেড়ে উঠে পড়েছেন। উঠে পড়ে ভাবছেন যে দূর, আজকে আর ঘুম হবে না, কালকে সকালেই ওরকম একটা বড় কাজে আমরা যাব, আজকে সেই কারণেই হয়তো আমার ঘুমটা আসছে না, আজকে আর ঘুম হবে না, আমি উঠেই পড়ি। তা উঠে তিনি বারান্দায় গেছেন। বারান্দায় গিয়ে বারান্দায় একটা মানে একটা বেতের মোড়া মতো রাখা থাকতো একটা, সেখানে তিনি বসেছেন। বসবার কিছুক্ষণ পর মানে মিনিট 15-20 পর ওনার হঠাৎ মনে হলো ওনার যে বাড়ির সামনে যে গলিটা, সেই গলিটা দিয়ে একটা মানুষ, একজন ব্যক্তি হন্তদন্ত হয়ে ওনার বাড়ির দিকে এগিয়ে আসছেন। এবার রাস্তায় তখন একটা স্ট্রিট ল্যাম্প জ্বলছে, কিন্তু সেটা খুবই মানে কম কম পাওয়ারের আর কি একটা স্ট্রিট ল্যাম্প। তা সেই ব্যক্তি যখন ওনার বাড়ির একদম সামনে, একদম গেটের সামনে এসে দাঁড়িয়েছেন, তখন সেই আলোটাতে স্বপনবাবু বুঝতে পারলেন যে ইনি হচ্ছেন সেই পাড়ার ডাক্তার, যিনি এই মুহূর্তে ওনার মেয়ের চিকিৎসা করছে। অর্থাৎ এই পারমিতা মানে স্বপনবাবুর যে মেয়ে, তাকে যে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে এই পাড়ার ডাক্তারটাই, ডাক্তারবাবু, তিনি কিন্তু সেখানে অ্যাটাচড, এবং তিনি কিন্তু পারমিতার হসপিটালাইজেশনের ব্যাপারটা লিখে দিয়েছিলেন প্রেসক্রিপশানে, ওনার আন্ডারেই কিন্তু ওকে ভর্তি করা হয়। এবার সেই ডাক্তার এখানে এসছে, এসে তারস্বরে চিৎকার করে স্বপনবাবুর উদ্দেশ্যে তিনি বলছেন যে স্বপনবাবু, আপনি ইমিডিয়েটলি একবার হাসপাতালে চলুন, আপনার মেয়ে কেমন একটা অদ্ভুত আচরণ করছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে, পুরো ব্যাপারটা আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, আপনি ইমিডিয়েটলি আসুন, না হলে কিন্তু ওকে আর জীবিত দেখতে পাবেন না। এইবার এই রকম একটা কথা শোনার পর যে কোনো বাবা, তার কিন্তু মাথায় আকাশ ভেঙে পড়বে, তিনি কিন্তু প্রচণ্ড রকম নার্ভাস হয়ে যাবেন, এবং এই নার্ভাস হওয়ার জায়গায় তিনি হঠকারিতার বশে কোনো সিদ্ধান্তও কিন্তু নিয়ে ফেলতে পারেন, যেটা ঘটল কিন্তু স্বপনবাবুর সাথে। স্বপনবাবু তড়িঘড়ি মানে একদম হ্যাঁ ডাক্তারবাবু আমি যাচ্ছি, এটা বলে তিনি ঘরের মধ্যে ঢুকে দরজার পেছনে একটা হ্যাঙ্গারে ওনার একটা জামা ঝোলানো ছিল, সেই জামাটা গলিয়ে যেই পরতে যাবেন, মানে উনি ভেবেছেন যে আমি বেরিয়ে যাব এখন, যেই পড়তে যাবেন, হঠাৎ করে গতকাল রাতের স্বপ্নে ওনার গুরুমায়ের বলা কথাগুলো ওনার কানে হঠাৎ করে বেজে উঠল যে স্বপন, যা দেখবি যা শুনবি সেগুলো কিন্তু সত্যি নয়, সেগুলো হচ্ছে মায়া, সেগুলো হচ্ছে ইন্দ্রজাল। এই কথাটা মাথায় আসতেই, এই কথাটা মনে পড়তেই স্বপনবাবু সঙ্গে সঙ্গে জামাটাকে আবার রেখে দিলেন, দিয়ে দরজাটাকে দাঁড়াম করে বন্ধ করে দিয়ে বিছানার ওপর বসে ঠক 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 করে ভয়ে কাঁপতে শুরু করলেন। কারণ উনি বুঝলেন যে এই যে ডাক্তার এসছে, এ আদপেই ওনাদের ওই পাড়ার ডাক্তারবাবু নন, এ ডাক্তারের বেশধারী কোনো এক বিদেহী, তাকে এক অলৌকিক ইন্দ্রজাল বা অলৌকিক কোনো একটা ফাঁদের মধ্যে ফেলার জন্য সেখানে কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এবার দরজাটা বন্ধ করে দেওয়ার পর বাইরে থেকে কিন্তু কন্টিনিউয়াসলি, আর
স্বপনবাবু কি কি হচ্ছে, মানে উনি এখন বসে বসে ভাবছেন যে হাসপাতালে যদি ওনার মেয়ের খুব ক্রিটিক্যাল কন্ডিশন হয়েও যায়, তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে তাকে ফোনে জানানো হবে যে আপনার মেয়ের এরকম একটা বাড়াবাড়ি হয়েছে। কোন কালে দেখা গেছে যে ডাক্তার নিজে রোগীর বাড়িতে এসে তার বাড়ির লোকদেরকে খবর দিচ্ছে যে আপনার বাড়ির পেশেন্ট, তার অবস্থা ক্রিটিক্যাল, সে যতই সে পাড়ার ডাক্তার হোক না কেন, খুব বেশি হলে ফোন করতে পারে, সে বাড়ি অবধি আসবে কেন? তো এই ব্যাপারগুলো একটু র্যাশনালি উনি ভাবতে শুরু করেছেন, কিন্তু ততক্ষণে বাইরে থেকে কিন্তু সেই ডাক চলতেই থাকছে। এবং স্বপনবাবু আমাকে বলছেন যে দেবাদীপ, মানে কীরকম একটা সংকটের মধ্যে আমি পড়েছি। এক এক সময় যখন ওই কথাটা উনি বারবার রিপিট করছেন, ওই ডাকটা, যে আপনার মেয়ের অবস্থা শোচনীয়, তাকে আর বাঁচানো যাবে না, একবার গিয়ে শেষ দেখা দেখে আসুন, মাঝে মধ্যে ওই কথাটা আমাকে যেন একটা ঘোরের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। আবার পরক্ষণেই আমি যেন সেই ঘোর থেকে বেরিয়ে আসছি, মানে মনে মনে নিজেকে মানে একটা সংকল্প করছি বা একটা প্রতিজ্ঞা করছি যে আমি কোনোভাবেই এই ডাকে সাড়া দেব না। এই ডাকে সাড়া দিয়ে আমি যদি বাইরে বেরোই, তাহলে আমাকে চূড়ান্ত একটা বিপদের মধ্যে পড়তে হবে। এবার এই ডাকটা প্রায় একটা ঘন্টা, 1 ঘন্টা কি 1.25 ঘন্টা ধরে টানা এই ডাক চলতে থাকে। তারপরে ধীরে ধীরে যখন ভোরের আলো ফুটছে, তখন এই ডাকটা আস্তে আস্তে বন্ধ হয়। এবার ইন দ্য মিনওয়াইল কী হয়, এই ডাকটা যখন হচ্ছে, এই চিৎকার চেঁচামেচি বাইরে থেকে ডাক্তারের গলা, সেই ডাকে কিন্তু শিখাদেবীরও ঘুম ভেঙে গেছে। শিখাদেবী ধড়বড় করে উঠে এই ডাকটা শুনে বলছেন যে তোমার কি জ্ঞান বুদ্ধি সব লোপ পেয়ে গেল? বাইরে দাঁড়িয়ে ডাক্তারবাবু এরকমভাবে তোমাকে ডাকছেন, মেয়েটার এরকম বিপদ বলছেন, তা তুমি না গিয়ে বসে আছো? বলে শিখাদেবী নিজে আবার বেরোতে গেছেন। তখন স্বপনবাবু পেছন থেকে ওনার হাতটা টেনে ধরে আবার বিছানায় বসিয়ে দিয়ে বললেন যে শিখা, তুমি কিন্তু মারাত্মক রকমের ভুল করছো। তুমি কি গুরুমায়ের বলা কথাগুলো মানে ভুলে গেলে? এই ডাক, যিনি এসছেন বাইরে ডাক্তারের বেশে, সে ডাক্তার নয়, সে আমাকে ফাঁদে ফেলার জন্য এসছে, সে এই জগতেরই কেউ নয়, সে আমার ক্ষতি করার জন্য এসছে। আমি তো এই ডাকে সাড়া দেবই না, তুমিও দেবে না। এই ডাকে সাড়া দিয়ে যদি তুমি বাইরে বেরো, তাহলে কিন্তু বিপদ তোমার জন্য অপেক্ষা করছে, ঘোরতর বিপদ, এমনকি তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই কোনো রকম কথা না বলে চুপচাপ বাড়ির মধ্যে বসে থাকো। এবার এরকমভাবে তো চললো। এবারে যখন ভোরের আলো ফুটছে একটু একটু করে, বাইরেটা যখন আস্তে আস্তে একটু সাদা হতে শুরু করেছে, তখন ডাকটা কিন্তু বন্ধ হয়ে গেল, আর সেই ডাক আর পাওয়া গেল না। তারও আরও 1/2 ঘন্টা পর হঠাৎ করে বাইরে থেকে শোনা গেল হর্নের আওয়াজ, অর্থাৎ একটা গাড়ির হর্ন বাজাচ্ছে কেউ, এবং সঙ্গে সঙ্গে নিহার বাবুর কণ্ঠস্বর যে স্বপন তুই বেরিয়ে আয়, তুই কি তৈরি হয়ে গেছিস, আমি গাড়ি নিয়ে এসে গেছি, এরকমভাবে একটা ডাক শোনা গেল। এবার স্বপনবাবু এমন একটা আতঙ্কের মধ্যে পড়েছেন যে সেই আতঙ্কের রেশ তিনি কিন্তু তখনও আর কাটিয়ে উঠতে পারেননি। ওনার তখনও মনে হচ্ছে যে এই ডাকটা হয়তো কোনো ফলস কিছু, এটা যে এসছে সে আদপেই নিহারবাবু, মানে ওনার বন্ধু নন, এখানেও কোনো প্রেতের কারসাজি বা কোনো একটা এন্টিটির কারসাজি, ওনাকে ফাঁদের মধ্যে বা বিপদের মধ্যে ফেলবার জন্য এটা কোনো একটা চক্রান্ত। কিন্তু উনি যখন ওরকম চুপচাপ বসে রয়েছেন, এগুলো ভাবছেন, তখনই আবারও ওনার মনে হলো, ওনার কানের পাশে কেউ একজন বলল যে স্বপন, ভয় পাস না, বেরিয়ে যা। এটা কিন্তু কোনো বিপদের হাতছানি নয়। অর্থাৎ সেই গুরুমা আবারও কিন্তু স্বপনবাবুকে পথ দেখালেন। স্বপনবাবু তখন আর কোনো রকম দোটানার মধ্যে না থেকে উনি বেরিয়ে পড়লেন, জামাটামা পরে নিয়ে কোনো মতে বেরিয়ে পড়লেন। নিহারবাবু একদম গাড়ি নিয়ে দাঁড়িয়েই ছিল। এবার দুই বন্ধুতে মিলে গাড়ি করে গিয়ে উপস্থিত হলেন গঙ্গার ঘাটে। এবার মহালয়ার দিন সকালে, পিতৃতর্পণের দিন, গঙ্গার ঘাটে কীরকম অবস্থা হয় সেটা আলাদা করে আপনাদেরকে আর বলে দিতে হবে না, আপনারা প্রত্যেকেই এই ব্যাপারটায় অবগত। লোকে লোকারণ্য, খালি চারিদিকে লোকের মাথা দেখা যাচ্ছে, অসম্ভব রকমের ভিড়। এবার ওখানে গিয়ে স্বপনবাবুর মানে একদম পুরো মাথা ঘুরে গেল যে এই এত মানে লোকজন, এত এইরকম একটা বিপুল লোক সমাগম, এর মধ্যে থেকে আমি কি করে আসল মানুষটাকে খুঁজে বার করব? কে আসবে আমার সাহায্য করতে? আমি কি অন্ধের মতো এখানে ঘুরে বেড়াবো হাতড়ে হাতড়ে? তো এরকমভাবে তিনি ওখানে দাঁড়িয়ে রয়েছেন। এবার এই গঙ্গার ঘাটে পৌঁছে স্বপনবাবুর এক প্রকার মাথা ঘুরে গেল। লোকে লোকারণ্য, খালি লোকের মাথা দেখা যাচ্ছে। উনি মানে একটা দ্বিধার মধ্যে পড়ে গেলেন, একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন যে এই রকম একটা বিপুল লোক সমাগম, এর মধ্যে থেকে কে এগিয়ে আসবেন ওনাকে সাহায্য করতে? তাও উনি গুরুমায়ের কথা মাথায় রেখে উনি ওখানে একটু অপেক্ষা করলেন।
কিন্তু প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পরেও যখন কেউ এলো না, তখন তিনি তার বন্ধু নিহারবাবুকে বললেন যে, নিহার, আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমার মনে হয় না এখানে আর কিছু হবে, আমরা চল বাড়ি চলে যাই। এবার নিহারবাবু এটাতে সায় দিলেন। ওনারা যখন ওই দিক থেকে চলে আসছেন, তখন ওনাদের মনে হলো যে ওই ভিড়ের মধ্যে থেকে একটু কর্নারে দাঁড়িয়ে দুজন ব্যক্তি বললে ভুল হবে, মানে একজন একটুখানি মধ্যবয়স্ক আর আরেকজন একটু ইয়াং একটা ছেলে ওনাদের দিকে তাকিয়ে রয়েছেন। এবার ওনারাও একটুখানি দেখলেন ওনাদের দিকে, তারপরে সেই দুজন কিন্তু এগিয়ে গিয়ে ওনাদের কাছে এসে নিজেদের মানে ইন্ট্রোডাকশান বলবো না, মানে বললেন, জাস্ট জিজ্ঞাসা করলেন যে, আচ্ছা আপনি কি স্বপনবাবু, স্বপন কুমার ঘোষ, বারাসাতে থাকেন? তো স্বপনবাবু বেশ অবাক হয়ে গেছেন যে একদম অপরিচিত একজন ব্যক্তি এসে ওনাকে ওনার নাম জিজ্ঞাসা করছেন, ঠিকানা জিজ্ঞাসা করছেন এবং সবটাই সঠিক। তো উনি তখন বললেন যে হ্যাঁ, আপনার অনুমান নির্ভুল, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। তা তখন তিনি বললেন, মানে তিনি কপালে হাত ঠেকিয়ে বললেন যে গুরুমায়ের যে কী অশেষ লীলা আমি জানি না, তো আপনারা যে বিপদে পড়েছেন সেটা আমি জানি এবং গুরুমায়ের নির্দেশে আমি কিন্তু এসছি। তা তখন বললেন যে কিভাবে হলো ব্যাপারটা? তা তখন বললেন যে আমি একটা স্বপ্ন আদেশ পাই, ঠিক আছে, গতকাল রাতে আমি একটা স্বপ্নাদেশ পাই, সেখানে আমি আপনাকে দেখেছি, নইলে আপনাকে আর আমি চিনবই বা কীভাবে। আপনাকে দেখেছি, আপনার আর্থিক সমস্যা, আপনার পরিবারের ওপর কীরকমভাবে একটা অ্যাটাক এসছে, একটা আক্রমণ হয়েছে, সেই ব্যাপারটা আমি দেখেছি, আপনার ওয়াইফের ব্যাপার, আপনার ছেলের ব্যাপার, আপনার মেয়ে যে গুরুতর অসুস্থ সেই ব্যাপার সবই আমি দেখেছি। এবং তার সাথে সাথে গুরুমায়ের একটা নির্দেশও আমি পাই যে এরকম জায়গায় আপনারা থাকেন, আমি যেন আজকে গঙ্গার ঘাটে এসে আপনার সঙ্গে দেখা করি, আপনিও নাকি সেখানে আসবেন। তা আমি গুরুমায়ের এই আদেশ কিন্তু অমান্য করতে পারিনি। আমার নাম হচ্ছে সুদেব কুমার চক্রবর্তী, আমি একজন তন্ত্র সাধক এবং আমার সঙ্গে যেই ছেলেটিকে দেখছেন এর নাম হচ্ছে দেবেশ, এবং এও আমার একজন শিষ্যই বলতে পারেন এবং সবথেকে কাছের, সবথেকে নির্ভরযোগ্য একজন শিষ্য বলা যেতে পারে। তা আপনারা কীরকম কী সমস্যায় পড়েছেন চলুন, এবার আমি যেতে যেতে আমি পুরো ব্যাপারটা আপনাদের মুখ থেকে শুনবো। আর ওই যে মাটিটা, একটুখানি মাটি তিনি নিয়ে যেতে বলেছিলেন গুরুমা, সেই মাটিটা উনি একটুখানি নিয়ে একটুখানি গন্ধ শুকে দেখলেন, দেখে বললেন যে ঠিক আছে, আমি ব্যাপারটা বুঝতে পারছি, আপনারা চলুন, দেখা যাক কী হয়। এবারে ওনারা তো বাড়িতে এলেন, বাড়িতে এসে পুরো বাড়িটা ভালোভাবে প্রদক্ষিণ করে ওই ভদ্রলোক দেখলেন, ওই সাধক মহাশয় সুদেববাবু তিনি দেখলেন, দেখে বললেন যে প্রবলেমটা কিন্তু আপনাদের বাড়িতে যে উঠানটা রয়েছে সেই উঠানের দিকটাতেই আমার সমস্যা বলে মনে হচ্ছে। এবার উঠানটা একটুখানি ভালো করে পরীক্ষা করতে করতে তিনি গিয়ে আলটিমেটলি ওই যে পেয়ারা গাছটা, ওই পেয়ারা গাছটার সামনে দাঁড়িয়ে পড়লেন এবং তিনি বললেন যে বাড়িতে, ওই সুদেববাবু বলছেন যে বাড়িতে যদি কোনো শাবল জাতীয় কিছু থাকে তাহলে সেটা আনতে এবং এই মাটিটা খুঁড়তে। ওনার কথা মতো কাজ করা হলো, পেয়ারা গাছের ঠিক গোড়ার দিকটাতে খোঁড়া হলো। বেশ অনেকটা খোঁড়ার পর ভেতর থেকে বেরিয়ে এলো একটা হাঁড়ি, একটা মাটির হাঁড়ি, এবং সেই হাঁড়ির মধ্যে ছিল লাল শালু কাপড়ে মোড়া একটা পুঁটলি মতো, সেটাকেও বার করা হলো। বার করে যেই তার গিঁটটা খোলা হলো, সেই গিঁটের মধ্যে থেকে মানে ভেতর থেকে যেই দুটো জিনিস বেরিয়ে এলো, সেটা দেখে প্রত্যেকের মানে একদম চক্ষু চড়ক গাছ যাকে বলে। কি বেরোলো? একটা মাদুলি বেরোলো এবং একটা হলদে রঙের ভাঁজ করা কাগজ বেরোলো। মাদুলিটা একটুখানি খুলে, মানে মাদুলির ভেতরে কি রয়েছে সেটা বার করার টাইমে দেখা গেল যে ভেতর থেকে ছাইয়ের মতো গুঁড়ো গুঁড়ো কী সমস্ত বেরোচ্ছে। সেটাকে পরীক্ষা করে সুদেববাবু বললেন যে এর মধ্যে শ্মশানের ছাই, বিড়ালের হাড়ের গুঁড়ো এবং মৃত মানুষের নখ রয়েছে, এইগুলো হচ্ছে প্রেত চালানের সামগ্রী। আর যে ভাঁজ করা কাগজটা, সেটা খুলে দেখা গেল যে অত্যন্ত কাঁচা হাতে মা বগলামুখীর একটা ছবি আঁকা এবং বগলামুখীর যে দুটো চোখ, সেই দুটো চোখ দিয়ে দুটো তীর, মানে দুটো তীরের মতো ফুঁড়ে বেরোচ্ছে। আর তার নিচে স্বপনবাবু এবং স্বপনবাবুর স্ত্রী অর্থাৎ স্বপন কুমার ঘোষ, শিখা ঘোষ, তাদের নাম লেখা, এবং সেখানে একটা লেখা আছে এরকমভাবে যে এমন কিছু ক্রিয়া করা হচ্ছে যার দ্বারা এদের সুখ, সমৃদ্ধি,
আয় রোজগার, শরীর স্বাস্থ্য সমস্ত কিছু ডিটোরিয়েট করে এবং সব কিছু যেন এই পুরো পরিবারের যেন স্তব্ধ হয়ে যায়, এরকমভাবে একটা লেখা আছে। এবার সুদেববাবু বললেন যে দেখুন এই কাজ কে করেছে আমি একটু আধটু আন্দাজ করতে পারলেও আমি সেটা বলবো না, কিন্তু আপনারা জেনে রাখুন প্রেত চালান করা হয়েছে। এবং এই যে বাড়ির মধ্যে আপনারা যে দুজনকে দেখতে পান, মানে একজন পুরুষ আর একজন মহিলা, এনারা জীবিত থাকাকালীন স্বামী স্ত্রী ছিলেন। একটা পথ দুর্ঘটনায় এনাদের দুজনেরই মৃত্যু হয়। তাদের আত্মাটাকে ক্যাপচার করে আপনাদের এখানে প্রয়োগ করা হয়েছে। অপঘাতে মৃত্যুর আত্মা, এরা অনেক বেশি ডেঞ্জারাস হয় এবং এদেরকে দিয়ে প্রেত চালানের কাজগুলো আরও অনেক বেশি জোরদারভাবে করানো যায়, আরও অনেক বেশি এফেক্টিভ ওয়েতে করানো যায়। ঠিক সেই জিনিসটাই আপনাদের ক্ষেত্রে করা হয়েছে। প্লাস এই বগলামুখী প্রয়োগ করে একটা স্তম্ভন ক্রিয়া করা হয়েছে, যার মাধ্যমে আপনাদের সমস্ত আয় রোজগার উন্নতি সব কিছু বন্ধ হয়ে যায়। দশমহাবিদ্যার যে কোনো শক্তি বা যে কোনো বিদ্যা দিয়ে যেরকম ভালো প্রয়োগ করা যায়, সেরকম সেগুলোকে কিন্তু খারাপ বা নেতিবাচক কাজেও, নেগেটিভ কাজেও কিন্তু ব্যবহার করা যেতে পারে। যেই সাধক করেন তিনি অত্যন্ত অন্যায় করেন। যাই হোক, আমি সেই সব অ্যানালিসিসে যাচ্ছি না। এবার এইগুলোকে পুড়িয়ে ফেলতে হবে, আর আমি একটা লিস্ট, একটা তালিকা তৈরি করে দেব। সেই তালিকা অনুযায়ী বাজার থেকে জিনিস কিনে আনতে হবে। আমি আজকেই এখানে একটা যজ্ঞ করব, তবে যজ্ঞটা সন্ধ্যা নামার পর করতে হবে, রাতের অন্ধকারে করতে হবে, এখনই করতে পারবো না। আমাকে সারাটা দিন আজকে এখানে অপেক্ষা করতে হবে। তবে আগে আমাকে এই মাদুলির মধ্যে যে জিনিসগুলো আর এই যে ভাঁজ করা কাগজটা হলদে রঙের, এইটাকে আগে আমাকে পোড়াতে হবে। উনি একটা ধুনুচি নিলেন, সেই ধুনুচির মধ্যে লবঙ্গ, তারপর একটুখানি ডেলা কর্পূর, একটু সাদা সর্ষে, শুকনো লঙ্কা, এগুলো দিয়ে সেই জিনিসগুলোকে পুড়িয়ে সেই প্রয়োগটাকে তিনি কাটিয়ে দিলেন। আর তারপরে তো যজ্ঞের আয়োজন হচ্ছে। এইবার ইন দ্য মিনওয়াইল কী হলো, স্বপনবাবু যেটা বললেন যে যখন এই সমস্ত তোড়জোড় করা হচ্ছে, যখন ওই উঠোনে দাঁড়িয়ে যখন কথাবার্তাগুলো হচ্ছে, শাবল দিয়ে যখন খুঁড়ে ওগুলোকে বার করা হচ্ছে, উনি একটা জিনিস নোটিস করলেন যে ওনাদের বাড়ির ঠিক পাশে একটা ভেকেন্ট প্লট, সেখানে দাঁড়িয়ে একজন মানুষ ওনাদের বাড়ির কম্পাউন্ডের মধ্যে কিন্তু উঁকি ঝুঁকি মারছেন। এবং সেই ব্যক্তির পরনে কিন্তু একটা সাধকের মতোই, একজন তন্ত্র সাধকের মতোই পোশাক, একটা লাল কাপড় জড়ানো, কপালে একটা লাল চন্দনের ফোঁটা, হ্যাঁ, গলা ভর্তি রুদ্রাক্ষের মালা। এবং এই ব্যক্তিটিকে দেখে, এই যে যিনি উঁকি ঝুঁকি মারছিলেন আর কি, ট্রেসপাসিং যেটাকে বলে, এই ব্যক্তিকে দেখে কিন্তু স্বপনবাবু চিনতে পারলেন উনি আগে যেই বাড়িটাতে থাকতেন, ওনার যে পৈতৃক বাড়ি যেখান থেকে উনি চলে আসতে বাধ্য হন, ওই পাড়াতেই এই ভদ্রলোক থাকতেন। এবং এনার সঙ্গে, ওই পাড়ায় বললে ভুল হবে, ওখান মানে ওনার ওই পুরনো বাড়িটা, পৈতৃক বাড়িটার আশেপাশেই কোথাও একটা থাকতেন। এবং ওনার সাথে ওনার ওই যে দুই ভাই, ওনার যে বড় দুই দাদা, মানে বড়দার ছোটদা, এই দুজনেরই কিন্তু একটা ভালো সম্পর্ক তখন ছিল, এখনও আছে কিনা জানা নেই। অর্থাৎ উনি দুয়ে দুয়ে চার করে ফেললেন যে আজ অবধি যা ওনাদের বাড়িতে হয়েছে, এই প্রেত চালান থেকে শুরু করে স্তম্ভন ক্রিয়া, ওনাদের ইনকাম বন্ধ হয়ে যাওয়া, সব কিছুর পেছনে কিন্তু ওই দুই দাদারই কিন্তু হাত আছে। এইবার যজ্ঞ হলো, প্রেত মুক্ত করা গেল ওই বাড়িটাকে, পুরো পরিবারকে ওখান থেকে উদ্ধার করা গেল। এবার যা হয় আর কি, মানে ওই দাদাদের সঙ্গে সম্পর্ক তো আগেই ছিন্ন হয়ে গেছিল। দেখুন, আমরা অনেক সময় আজকালকার এই পডকাস্টগুলোতে আমরা কর্মফল নিয়ে অনেক কথাই বলি, আমিও অনেক বলেছি। পূর্বজন্মের কৃত ফল আমাদেরকে এই জন্মে পেতে হয়, এরকম নানান রকম কথা আমরা বলি। কিন্তু জানেন তো, কিছু কিছু কর্ম এমন থাকে যেটার এফেক্ট কিন্তু আমাদেরকে এই জন্মেই পেয়ে যেতে হয়। এই যে এই দুই দাদা স্বপনবাবুর সঙ্গে যে এরকম একটা চূড়ান্ত রকমের অন্যায় করলেন, এরপর কিন্তু তাদের সাথেও ভালো হয়নি। সম্পর্ক তো ছিলই না এদের সঙ্গে, কিন্তু স্বপনবাবু কানাঘুষো অন্যান্য লোকেদের থেকে যতটুকু শুনেছেন যে ওরা নিজেরাও কিন্তু খুব একটা ভালো নেই। কীরকম, স্বপনবাবুর যিনি ছোটদা, তিনি একদিন বাড়ি ফেরার পথে ট্রেনে করে ফিরছিলেন, ট্রেন থেকে পড়ে গিয়ে একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়ে তিনি কিন্তু মারা যান। ওনার বড়দা প্র্যাকটিক্যালি এখন পঙ্গু হয়ে বেডরিডেন হয়ে পড়ে আছেন, তাকে দেখার মতো কেউ নেই। স্ত্রী মারা গেছেন এবং ওনার যে একমাত্র কন্যা, তার যে বিয়ে হয়েছিল সেই বিয়েটাও কিন্তু সুখকর হয়নি। এবং সেই কন্যা যে সন্তানকে জন্ম দেয়, সেও কিন্তু
একটি বিকলাঙ্গ সন্তান। তাই এরকম খারাপ প্রয়োগ বা খারাপ কাজ কেউ যদি করে তাহলে কিন্তু সেটা বুমেরাঙের মতো তার কাছেই আবার ফেরত আসবে। এই ঘটনাটার পর আজও পর্যন্ত স্বপনবাবু, হ্যাঁ, উনি আবার ফার্দার প্র্যাকটিস করা স্টার্ট করেন, মক্কেল টক্কেল ভালোই আসে, কিন্তু আগের মতো সেরকম ইনকাম সেই জিনিসটা কিন্তু উনি এখনও করতে পারেননি। মানে ওই টাইমটাতে যতটুকু উন্নতির মুখ দেখেছিলেন হঠাৎ করে সেই স্টেজ পর্যন্ত উনি আর কোনো দিনই পৌঁছাতে পারেননি। মোটামুটি একটা চলে যাওয়ার মতো রোজগার ওনার হচ্ছে। কিন্তু সবথেকে বড় ব্যাপারটা হলো কি জানেন তো, এটা তো একটা পরিবার, বিপদের টাইমে একটা পরিবার প্রত্যেকের পাশে দাঁড়িয়েছে, একে অপরের সাথে সহযোগিতা করেছে, এটাই তো সব। এটা থাকলে আর আর কি চাই। কিন্তু যারা ক্ষতি করলো তাদের পরিবারটা কীরকমভাবে ভেঙে গেল, তারা কতটা খারাপ আছে, কতটা কষ্টে আছে, আপনারাই ভাবুন। তাহলে এই ছিল আজকের আমার ঘটনা। আবারও নতুন কোনো একটা ঘটনা নিয়ে আমি আবার শনিবার দিন রাত্রি 9টায় আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা যদি এরকম কোনো ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, আপনাদের জীবনে ঘটে থাকা কোনো ভৌতিক ঘটনা, কোনো সত্য ঘটনা যেটা আপনারা জানেন, শুনেছেন বা প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েছিলেন সেই ঘটনার সঙ্গে, সেরকম কিছু ঘটনা থাকলে আমাকে অবশ্যই পাঠাবেন। হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতে পারেন, ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার পেয়ে যাবেন, লিখে পাঠাতে পারেন, ভয়েস মেসেজ করতে পারেন, আমাকে মেল করতে পারেন বা সরাসরি আমার সাথে ফোনে কথা বলতে পারেন। সবাইকে আমি স্বাগত আগাম জানিয়েই রাখছি। আবারও দেখা হচ্ছে আগামী শনিবার রাত্রি 9টায়। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।